আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র সংস্কার। তবে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ দ্রুত সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে। এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি বারবারই বলে আসছে দ্রুত নির্বাচন না হলে দেশে সংকট কাটবে না। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন দেশে এখন এমন সব পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামীতেও হতে পারে যা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কঠিন। এমন প্রেক্ষাপটে গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন দেশের প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি বলেন দেশের সব নির্বাচনে যাতে ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিতে পারেন তা নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন 26 না 25। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রয়েছেন সিবিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আরও রয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, উনি আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা, রয়েছেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়দ আবদুল্লাহ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আপনাদের সকলকেই স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন, আমাদের ফেসবুকেও মতামত জানাতে পারেন। এই জন্য স্ক্রলে দেখানো যেই নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে আপনাদের মতামত বা প্রশ্ন আমাদের কাছে তুলে ধরতে পারেন। যাচ্ছি সরাসরি মূল আলোচনায়, শুরুটা করতে চাই সাইদ আবদুল্লাহ আপনাকে দিয়েই। সাংবাদিকতার সূত্রে বা সাংবাদিকতার শিক্ষকতার সূত্রে মোটামুটি মানুষের সাথে দেখা হলে 3টে প্রশ্ন মানুষ বেসিক্যালি করে। ভাই, দেশের কি অবস্থা, রাজনীতির কি অবস্থা, নির্বাচন কবে হবে? খুবই সহজ প্রশ্ন, শুনতে ক্লিশে মনে হলো এই সহজ প্রশ্ন দিয়ে আলোচনাটা আমরা শুরু করতে চাই। সেম 3টে প্রশ্ন আপনাকে আমি রাখলাম। দেশের অবস্থা কি, রাজনীতির অবস্থা কি, আর নির্বাচন কবে? দেশের অবস্থা, নির্বাচন কবে, আর রাজনীতির কি হালচাল? রাজনৈতিক হালচাল। তো 3টা প্রশ্ন যেহেতু করেছেন, 3টার তো আসলে ব্যাপ্তিটা অনেক বড়, কিন্তু আলোচনাটা যে মুহূর্তে শুরু করা দরকার আমার মনে হয় যে একদম প্রেজেন্ট কনটেক্সট থেকে আলোচনাটা শুরু করা দরকার। নির্বাচনটা কবে, আমার মনে হয় যে এই প্রশ্নের সাথে অন্য 2টা প্রশ্ন রিলেটেড। নির্বাচন কবে এই প্রশ্নটা শুনলে অনেকে দেখবেন গায়ে একদম কাঁটা দিয়ে ওঠে, নির্বাচন নির্বাচন কেন বলছে, নির্বাচনের তো কোনো দরকার নাই, একেবারে সংস্কার করে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌসে পরিণত হয়ে যাবে। কিন্তু এই তত্ত্বটা একটা ভুল কথা। আবার কেউ যদি মনে করে কোনো সংস্কারের দরকার নাই, স্রেফ একটা নির্বাচন হলেই দেশটা খুব ভালো হয়ে যাবে, এটাও একটা ভুল কথা। প্রবলেমটা হলো এই 2টার ভেতরে একটা ব্রিজ দরকার, যে সংস্কার যেমন জরুরি একই সাথে নির্বাচনটাও জরুরি। নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একদম প্রথম থেকেই রোডম্যাপের কথাটা বলছিল অনেকদিন যাবত। ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে কিন্তু 2-1টা ইন্টারন্যাশনাল আউটলেটে কথা বলেছিলেন যে ইলেকশন কবে নাগাদ হতে পারে, 2-1জন উপদেষ্টা কথা বলেছিলেন। তবে এই বিজয় দিবসের ভাষণে উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে 25শে ডিসেম্বর অথবা 2026 সালের প্রথমার্ধের ভেতরে ইলেকশনটা হবে। উনি আবার একটা শর্ত যোগ করে দিয়েছেন। শর্তটা হলো মোটামুটি একটা সংস্কারের মতো হওয়ার পরে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে 25শে ডিসেম্বরের ভেতরে ইলেকশন হবে, আর যদি বেসিক কিছু সংস্কার করতে হয় তাহলে 2026 সালের আরো কয়েকটা মাস চলে যাবে। এই প্রেস সেক্রেটারি একটা কথা বলেছেন 26 জুনের ভেতরে ইলেকশনটা হয়ে যাবে। এই স্ট্যান্ডে আমার পার্টিকুলারলি একটা সমস্যা মনে হয়েছে। সমস্যাটা হলো আমি বরাবরই একটা ব্যাপার খেয়াল করে দেখছি, এবং শুধু প্রধান উপদেষ্টাই না, আরো 2-1জন উপদেষ্টাও দেখেছি, রাজনৈতিক দলের ওপরে বন্দুক ঠেকিয়ে যে তারা এটা চায় না, তারা সংস্কার চায় না, এই টাইপ কথা বলার একটা এক্সকিউজ তৈরি করা হচ্ছে। এই ব্যাপারটা খুবই প্রবলেমেটিক। আপনি যে মুহূর্তে এই কথাটা বলবেন তখন কিন্তু আপনার ক্যাপাসিটি নিয়েও অনেকে প্রশ্ন তুলতেই পারে। আমি কিন্তু প্রথমেই বলছি যে অবশ্যই সংস্কারের দরকার আছে, কারণ বেসিক কোনো সংস্কার না হলে দেশে একটা ফেয়ার ইলেকশনই হওয়া পসিবল না। এরকম নাকি যে রোডই ঠিক নেই আর ম্যাপ দিয়ে কি লাভ? এক্স্যাক্টলি। এখন রোড ঠিক নাই, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে এই অন্তর্বর্তীকালীন সরকার পারফেক্টলি ডিল করতে পারছে। এক্স্যাক্টলি, প্রশ্নটা সেখানে। লাস্টের কয়েকদিনের স্কেল যদি চিন্তা করেন, আমি একটু আগেও একটা ভিডিও আপলোড করে এসেছি, সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই মারা গেছেন শব্দটা বোধহয় এইভাবে না বলে আমার একটু বলা উচিত, তাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন ক্যাপাসিটিতে। আমি কনক্লুসিভ কোনো মন্তব্য করছি না যে তাদেরকে টার্গেট কিলিংই করা হয়েছে কিনা,
কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি দেখেন মডেলটা কিন্তু মোরাললেস সেম, এবং তাদেরকে যে টার্গেট করা হচ্ছে ওই পলাতক লীগের বিভিন্ন অনলাইনে, এটা কিন্তু হুমকি ধামকি থ্রেট দেওয়া হচ্ছে। এই যে কাজ করা হচ্ছে, তারপর তো আমি দেখতে চাই পুলিশের অ্যাক্টিভিটিস আর কি। রাস্তায় তো আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বর্তমানে আর্মি আছে, তাদের ভূমিকাটা কি? প্রত্যেকটা জায়গায় একটা ঝিমিয়ে যাওয়া একটা ভাব আছে না? আমি যদি হয় কিন্তু বাদ দিয়ে সরাসরি বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে যেন ঝিমিয়ে গেছে সবকিছু। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন যেহেতু তুললেন, আমি একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটি হচ্ছে উনি আজকে বলেছেন যে ওবায়দুল কাদের কোথায় জানলে তো গ্রেফতার করতাম। কারণ আমরা যদি পাল্টা প্রশ্ন করি ওবায়দুল কাদের কোথায়, এটা তো ওনারই জানার কথা ছিল। অবশ্যই, এবং তাই না যে নিউজটা হয়েছে, যদিও আমি বলছি এটা 100% সত্য নিউজ কিনা আমি ওইটা না জেনে কথা বলবো না, কিন্তু এতটা তো নিউজ হয়েছে যে এই প্রশ্নটা তো লেজিট সাইড। এই প্রশ্নটা অবশ্যই ওবায়দুল কাদের 3 মাস ধরে কোথায়, এই প্রশ্নকে আমরা তুলতে পারি না। শুধু ওবায়দুল কাদের কেন, মানে এই 627 জন, অনেকের ক্ষেত্রেই এটা করা পসিবল। এই যে পিলখানা ট্র্যাজেডির বিচার নিয়ে কথাবার্তা হয়, এর আগে তো একটা রিপোর্ট দেখেন নাই, জাহাঙ্গীর কবির নানক অনেক মাস পরে দেশ ছেড়েছে। এমনকি পিলখানা ট্র্যাজেডির যদি আপনি বিচার করতে চান, শেখ সেলিম যদি দেশে না থাকে, জাহাঙ্গীর কবির নানক যদি দেশে না থাকে, তাপস ফজলেনুর তাপস যদি দেশে না থাকে, বাহাউদ্দিন নাসিম যদি দেশে না থাকে, আপনি কার বিচার করবেন? এবং অনেকেই আছে সেপ্টেম্বরে গিয়ে অক্টোবরে গিয়ে, এখন শোনা যাচ্ছে ওবায়দুল কাদের নভেম্বর মাসে দেশ ছেড়েছে। তো চিরুনি অভিযান কি চালানো হয়? আপনি দেখবেন ছাত্রদেরকে ওপেনলি অনলাইনে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যারা হুমকি ধামকি দিচ্ছে অনেকেই দেশের ভেতরে আছে। শেখ হাসিনার আমলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করলেও অনলাইন ট্রেস করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। তো এই মুহূর্তে যারা অনলাইনে এই টাইপ কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাহলে সুস্পষ্ট একটা ব্যর্থতা আছে। আরো একটা ব্যর্থতার কথা আমার মনে হয় ধরিয়ে দেওয়াটা খুব বেশি মাত্রায় দরকার। বুদ্ধিজীবী দিবসে আমাদের সবচেয়ে সিকিউরিটি যে জায়গায় টাইট থাকার কথা ছিল, ওই স্মৃতিসৌধে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, ওই জায়গায় গিয়ে ছাত্রলীগ সমন্বিতভাবে ফুল দেয় নাই। তাদের তো প্রত্যেকের ছবি আছে। এখন কথাটা হলো তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জায়গায় বড়সড় ব্যর্থতা আছে, এবং আপনি দেশের ল অ্যান্ড অর্ডার কিন্তু ফিক্স করতে পারছেন না। অনেক জায়গায় মানে ঢিমেতে তালা অবস্থা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়টা ছিল, অন্তত পক্ষে যারা আছে দেশের ভেতরে যারা ছিল তারা পালিয়ে যেতে পারবে না, দেশের ভেতরে যারা আছে তাদেরকে অন্তত পক্ষে বিচারের আওতায় নিয়ে আসা। পূর্ণাঙ্গ বিচার করতে অনেক সময় লাগবে, এটা সবাই জানে। একই সাথে কয়েকটা খুব প্রেসিং ইস্যু ছিল। আপনি যদি চিন্তা করেন সেই লগি বৈঠা আন্দোলনে যারা ভিকটিম ছিল, পিলখানা ট্র্যাজেডির মতো ইস্যু যদি চিন্তা করেন, শাপলা চত্বরের কথা যদি চিন্তা করেন, ইলেকশনগুলোর আগে যে ক্র্যাকডাউন চালানো হতো, এই যে ঠিক গত বছরেরই এই সময়ের কথা চিন্তা করেন 2023 সালে তরুণ প্রজন্ম ওই টাইমে অনেকেই ওয়ার্ল্ড কাপ নিয়ে বিভিন্ন উন্মাদনায় মেতেছিল। ওই টাইমে কি ক্র্যাকডাউনটা চালানো হয়েছে বিরোধী দলের পর, সেই কথাটা কিন্তু অনেকে ভুলে গেছে। তো এই সামগ্রিক ব্যাপারে যে স্টেপটা নেওয়ার কথা ছিল সেটা কি নেওয়া হয়েছে? এখন সরকার যদি শুধু বলে তারা সংস্কার করতে চায়, অনেক সময় দরকার। আমরা তো এটাও দেখতে চাই যে এই সরকারের ক্যাপাসিটি কতটা আছে। এই দুইটা যদি মিল না আসে তাহলে তো সরকারের বিরুদ্ধে। ধন্যবাদ সাইদ, আপনি দারুণ একটা শুরু করেছেন, আপনার ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। যেতে চাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে স্বাগত। এবং দর্শক একই সাথে জানিয়ে রাখছে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি। শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি রাখতে চাই, বিএনপির পক্ষ থেকে এই রোডম্যাপ যেটি 26 জুন পর্যন্ত বলা হচ্ছে, সেটাতে বিএনপির এক ধরনের নাখুশ ভাব দেখা যাচ্ছে। তো প্রশ্নটা কি এরকম করা যায় কিনা যে ধরেন নির্বাচনটা দিয়ে দিলাম 25 জুনের মধ্যে হয়ে গেল, দেশে এই মুহূর্তে যে সিচুয়েশন বিরাজ করছে তার থেকে বেটার সিচুয়েশন ধরেন জুনের মধ্যে হয়ে গেলে 2025 জুলাই থেকে বিএনপি যদি উইন করে তাহলে বেটার সিচুয়েশন পাবো আমরা? না, সেটা তো আমার প্রশ্নের মেরিট বুঝাতে পারছি কিনা। জি, মানে নির্বাচনটা আর্লি হয়ে গেলে এরপরে কি বেটার সিচুয়েশন পাবো কিনা, তা তো অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক সরকার যদি দেশে আসে, তাদের যে উইল ফোর্স থাকে, তাদের যে মাঠ লেভেলে ওয়ার্কার থাকে, তাদের যে সাপোর্ট থাকে, মোরাল মানে সাহস থাকে, মানে একটা ফ্রিডম থাকে, এই দিক থেকে তো দেশকে শাসন করার যে মানে দেশকে শান্তিতে বা দেশকে একটা অবস্থায় রাখা, ভালো অবস্থায় রাখা, এটা রাজনৈতিক দলের পক্ষে এবং গণতান্ত্রিক ভোটের পক্ষেই সম্ভব, গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো এটা সম্ভব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসা হয় বা না হয়, আমাদেরও দাবি ছিল শুধু ভোটটা ওনারা করে দেবেন, ভোটটা করার জন্য পরিবেশটা তৈরি করে দেবেন। কারণ অন্তর্বর্তী সরকারের কোনো
বেসিক কোনো ম্যান্ডেট বিএনপি শুরু থেকে, আবার আপনি যদি অগাস্ট মাসের যদি নিউজগুলো দেখেন, বিএনপি এই সংস্কার তো শুরু থেকে সংস্কারের কথা বলেছে, সেই সময় বিএনপির পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা তারা কিন্তু ব্যক্ত করেছেন। আপনারা প্রথম দিকে ন্যারেটিভে কিন্তু আপনারা খালি বলেন না যে একটা নির্বাচন করে আপনারা চলে, সেটা কিন্তু বলেন নাই বিএনপি। না, আমরা সেটা তখনও বলিনি, এখনো আমরা বলছি না। জি, এখনো আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই, গভর্নমেন্টকে দিয়েই তো, কারণ এই গভর্নমেন্টকে দিয়েই তো আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবস্থাপনায় যাব। অতএব এই গভর্নমেন্টের মাধ্যমে যখন আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, ট্রুলি একটা ভোট সুষ্ঠু নিরপেক্ষ, যেটার জন্য আজকে 15-16 বছর ধরে ফাইট করছি আমরা, যেটার জন্য আজকে প্রজন্মের পর প্রজন্ম বলছে আমরা একটা ভোট দিতে চাই, ভোট দিতে পারিনি, জনগণ বলছে, এখনো বলছে আমরা ভোট দিতে চাই, কতদিন পরে ভোট দেব, এই যে আহাজারিটা, এটার জন্যই তো আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্টের কথা বলেছি। ইন্টারিয়াম গভর্নমেন্টটা এসছে, কিন্তু এখন কিন্তু জনগণও ওই একই কথা আছে যে আমরা ভোট কবে দেব, ভোট দিতে চাই। তবে যদি ইন্টারিয়াম গভর্নমেন্টের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাতে দেশের শাসন সুশাসন অনেক কিছু যতটা ব্যালেন্সফুল হবে, এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের মাধ্যমে সেটা ব্যালেন্সফুল হবে না। যেমন ধরুন আজকে আওয়ামী লীগ যা করছে, বিভিন্ন ইস্যু তৈরি করছে, এগুলো কিন্তু একটা গণতান্ত্রিক সরকার হলে সম্ভব হতো না। আওয়ামী লীগ এখন যা করছে, ধরেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে, দূর হবে না, তবে এইভাবে তারা ছাড় পেত না, ইয়ে হতো না। যেমন ধরেন যে যশোরে না কোথায় একটি, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে সরকারের কোনো না কোনো উইং থেকে আওয়ামী লীগ ছাড় পাচ্ছে? আওয়ামী লীগকে সরকার ছাড় দিচ্ছে না, তবে আওয়ামী লীগ সরকারের কর্মকৌশল, কর্মপদ্ধতির কারণে আওয়ামী লীগ ছাড় পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একটা উইংস, একটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছে। যেমন ধরেন একটা ভিডিওতে দেখলাম যে একটু আগে, যে যশোর বা কোথাও একটা ইসলামিক জলসা বা ওয়াজ হচ্ছে, সেখানে আপনার 2 জন অস্ত্রধারী মুখোশ পরে দাঁড়িয়ে আছে। এটা কি মানে সিমটম, এটা কি শো করে? এটা কি একটা, আমরা কি জঙ্গিবাদের দেশ? তাহলে হাসিনার কথাই তো সত্য হয়ে যাবে, এই সরকার থাকলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। এখন আমরা ধরে নিলাম এরা লিগেল আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে, তো লিগেল আর্মস নিয়ে দাঁড়িয়ে থাকলেও কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে একটা ইসলামিক জনসভা বা কোনো জনসভায় এভাবে অস্ত্র নিয়ে? তাহলে এতে কি সরকারের এটা একটা ভুল মেসেজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাচ্ছে না? আপনাকে এই পর্বে একটা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যে আপনি নির্বাচনটা 25-এ চান না 26-এ চান বিএনপি? অবশ্যই নির্বাচনটা প্রথমত যত দ্রুত সম্ভব, কত তারিখ, মৌলিক সংস্কারগুলোর করে, মৌলিক বেসিক সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব 25-এর মধ্যেই ইলেকশন চাই। মোটামুটি বুঝে গেলাম, ধন্যবাদ। উমামা ফাতেমা, আপনার কাছে আসতে চাই, ওই একই প্রশ্ন, ক্লিশে প্রশ্ন, এই কি অবস্থা রাজনীতির এবং নির্বাচন নিয়ে বিএনপির যে অবস্থান, সেইটা আপনি কিভাবে দেখেন? আমাদের কাছে এখন নির্বাচনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের ছাত্রদের নিরাপত্তা। আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, বর্তমান সময়ে এসে কিন্তু একটা নতুন ধরনের আতঙ্কের পরিবেশের মুখোমুখি হচ্ছি। আমরা তো দিন শেষে সবাই আসলে সাধারণ ছাত্র, যাদের ক্লাস আছে, পরীক্ষা আছে, আমাদের জীবন আছে। এখন এই ছাত্ররা যখন একটা, আপনি যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিন্তু বুঝতে পারবেন যে ছাত্রদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, যে সে যদি রাস্তায় বের হয়, হয়তো রাতের আধারে তাকে কেউ কোপাতে পারে, বা ছিনতাইকারী হিসেবে হয়তো সেটা গুমও হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং এটার তো কোনো বিচার নাই। এখন আমরা বারবার বলার চেষ্টা করছি, আচ্ছা সরকারকে সময় দিতে হবে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন। আজকে তো 4টা মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাদের, আমি জানি না আসলে কতটুকু মনোযোগ বা কতটুকু তারা এই স্পেসিফিক পয়েন্টটাকে ধরে আগানোর চেষ্টা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু লাস্ট রদবদল করে এখানে খোদাবক স্যারকে আনা হয়েছে, যাতে এখানে একটা বড় ধরনের চেঞ্জ আনা যায়। কিন্তু স্যার আসার পরেও কিন্তু আমরা এই ধরনের কিছু দেখছি না, যে একটা দৃশ্যমান কোনো পরিবর্তন আমাদের মন্ত্রণালয়গুলোর মধ্যে কিন্তু আমরা, মানে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু দেখছি না। ফলে আপনার আজকে যে আমাদের ছাত্ররা এভাবে, আমি কি একটু করে রাখি যে 3 জন প্রতিনিধি কিন্তু আপনাদেরই, তারা কিন্তু সরকারে আছে, তাদের সাথে আপনাদের মোটামুটি নিশ্চয়ই যোগাযোগ হয়, তাদের আসলে ভাবনাটা কি? তারা তো সরকার, আপনাদেরই অংশ তো একটা সরকারে আছে, তাহলে মানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে? এখন সেই জায়গায় তো তারাই ভালো বলতে পারবেন, যারা এই মুহূর্তে গভর্নমেন্টে আছেন, তাদের
তারা কতটুকু চেষ্টা করছেন না করছেন এটা হয়তো আমাদের যারা গভর্নমেন্টে আছেন তারা সব থেকে ভালো অ্যান্সারটা করতে পারবেন। আমরা যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো শুধুমাত্র আমাদের কয়েকজনের বিষয় না, এটা তো সাধারণ একজন স্টুডেন্ট যে অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিল, চট্টগ্রামের একজন সাধারণ বাসিন্দা যে হয়তো টেলিভিশনের লাইমলাইটে আসে না, তারও তো জীবনটা এই মুহূর্তে হুমকির মুখে আছে। এখন আমি বিশ্বাস করতে চাই, আমি পার্সোনালি বিশ্বাস করতে চাই এগুলো আসলে ছিনতাইয়ের পার্সেই হয়েছে, কারণ আমি দেখতে চাই যে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ অতটা শক্তিশালী হয় নাই যে সে আসলে এখানে গুপ্ত হত্যা চালাবে। কিন্তু আমাদের গভর্নমেন্টের তো এখানে পুরোপুরি স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে এবং আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে। এখানে আওয়ামী লীগের যারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের গ্রেফতার করতে হবে, ছাত্রলীগের লোকজনকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা কি দেখছি যে ওবায়দুল কাদের সাহেব তিনি কয়েকদিন আগে পালিয়ে গেছে এবং এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। এটা দেখে আমরা কি বলবো, এবং গভর্নমেন্টের কাছে কোনো জবাব নাই যে তারা 4 মাস থাকা অবস্থায় কিভাবে করে ওবায়দুল কাদের পালিয়ে যায়, যেখানে আমি অনেক মানুষকে, আমার পরিচিত লোকজন আছে যারা বলতে পারবে যে ওবায়দুল কাদের কোথায় আছে সেটা জানে, এবং এটা সত্যি কথা, এবং অনেকেই জানে যে ওবায়দুল কাদের সাহেব কোথায় আছে। তাইলে তো গভর্নমেন্টের পক্ষে এটা জানা সম্ভব ছিল না। তো এইগুলো নিয়ে লুকাছাপা হচ্ছে কেন? শুধুমাত্র এটাই বিষয় না, পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কিন্তু একটা কমিশন হওয়ার কথা ছিল, সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট নানান ধরনের টালবাহানা করে আইনি জটিলতা দেখিয়ে এই কমিশন গঠনটাকে ওনারা স্থগিত রাখেন। ঠিকই যেদিন হচ্ছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে প্রোগ্রাম ঘোষণা করা হলো তার পরের দিন তারা কিন্তু একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করলেন এটার জন্য। এটা তো আসলে কোনো সলিউশন না। গভর্নমেন্টের উপরে আমরা ছাত্ররা কিন্তু ট্রাস্ট রাখতে চাই এবং আমরা ইন্টারেস্টেড না নির্বাচন নিয়ে কথা বলতে। আমরা আসলে আমাদের দেশটাকে নির্মাণ করতে চাই, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, নির্বাচনের একটা টাইমলাইন কোনো না কোনো সেটা গভর্নমেন্ট একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো এখানে নির্বাচন নিয়ে তাদের কথা বলতে হবে, এটা হয়তো একটা প্রসেস। কিন্তু আমাদের অভ্যুত্থানের চাহিদাটা কি ছিল, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে একটা দেশ, সেটা একটা মিনিমাম একটা সিস্টেমেটিক চেঞ্জ এখানে আসবে। আর আমাদের যে ছাত্রদের বা এখানে যে একটা জনগণের একটা সরকার এসেছে, সেই সরকারের আসলে অ্যাকশনগুলো কিরকম হবে, তার তো কিছু মৌলিক পরিবর্তন করতে হবে, যেটার উপর দাঁড়িয়ে আমিও বিশ্বাস করতে পারবো আচ্ছা না নির্বাচন দিয়ে দিক, নির্বাচন দিলে হচ্ছে তাহলে দেশের মধ্যে আমরাও দেশটাকে একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আমাদের পার্টিগুলোকে রাখতে পারবো। কিন্তু সরকার তো যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিন দিন আমাদেরকে ঠেলে দিচ্ছে, আমরা তো নিজের জান নিয়েও কিন্তু শঙ্কায় আছি। তো এভাবে তো আসলে কি হচ্ছে, দিনের পর দিন সরকারের প্রতি মানুষের আস্থাটা কমছে, ছাত্রদের আস্থাটা কমছে এবং ওভারঅল একটা বিভাজন বাড়ছে সারা বাংলাদেশের। আপনি পলিটিক্যাল পার্টির সাথে ছাত্রদের সাথে সরকারের সাথে পলিটিক্যাল পার্টি, সব পক্ষের একটা অবিশ্বাস, অনাস্থা এবং রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়টা সমস্যাজনক, অবিশ্বাস, অনাস্থা, এটা অনেক বেশি সমস্যাজনক বলে আমি মনে করি। আমি আবার আপনার কাছে আসবো, তবে আরেকটা প্রশ্ন করার আগে আমি একটু ক্লিয়ার করতে চাই। ওয়াদুদ ভূঁইয়া যেটি বললেন যে যশোরের একটি মাদ্রাসা, জামিয়া মিলিয়া মাদ্রাসায় আপনি জঙ্গির যে রেফারেন্স দিয়েছেন সেটা ফ্যাক্ট চেকিং আমাদের টিমও চেক করেছে। সেটি হচ্ছে যেমন খুশি তেমন সাজার যে প্রতিযোগিতা, সেখানে আপনার হামাস সেজেছে এবং অডিওটাকে আপনার মর্ফিং করা হয়েছে। সো বিষয়টা পুরোটাই আসলে গুজব, আমার মনে হয় আমি পরিষ্কার করতে পারলাম। আমি এবারে যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। শামীম ভাই, স্বাগত আরও একবার। আপনি আলোচনার মোটামুটি প্রেক্ষাপট শুনছিলেন। তো নির্বাচন দুটা মোটামুটি দাগে দল আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নির্বাচন মুখীনতা, আরেকটি হচ্ছে সংস্কার মুখীনতা। তো এই দুই মুখীনতার মাঝখানে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি? আমরা কোনো দিকেই যাচ্ছি না। আমি তো সংস্কারের কোনো আলামত 110 দিনে দেখতে পারিনি, নির্বাচনের কোনো আলামত 110 দিনে দিতে পারিনি। আমি 4.5 বার পার্লামেন্ট ইলেকশন করেছি। ইলেকশন করতে গেলে যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো লাগে সেটা আলামত আমরা দেখতে পাচ্ছি না। এখন আজকের এই তারিখে শামীম ভাই একটু পরিষ্কার হওয়া দরকার, কোন জিনিসকে আপনি সাবস্টেনশিয়ালি আলামত মনে করেন সেটা একটু পরিষ্কার করেন। হ্যাঁ, সেটার জন্য যে একটা কাঠামো লাগে, নির্বাচন কমিশন লাগে, নির্বাচন কর্মকর্তা ট্রেনিং লাগে, ডেপুটেশন লাগে, ভোটার তালিকা লাগে, ব্যালট পেপার লাগে, নির্বাচন দলগুলোর কনসেনসাস লাগে, নির্বাচিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা লাগে। আজকে যেটা আমরা দেখলাম যে করাইল বস্তিতে আগুন লেগেছে, তাবলিগে আগুন লেগেছে, মারা গেছে 4জন, খুবই দুঃখজনক। এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না এবং এটা কিভাবে রাষ্ট্রীয় থাকতে কিভাবে এটা হলো। ছাত্ররা মারা যাচ্ছে, যেটা উপমা বললেন, ছাত্র মারা গেছে, এমন দেখি সেটা ছিনতাইকারী হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু সেটা ল অ্যান্ড অর্ডার একটা ভায়োলেশন।
দুইজন ব্লগার সরাসরি আইন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ছাত্ররা আবার তার বিরুদ্ধে আন্দোলন করছে, নিজেরা আন্দোলন করছে। এখন একটা সময় শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য যে সবাই একত্রিত হয়েছিল, এখন সবাই কম্পার্টমেন্টাল হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় আলাদা হয়ে যাচ্ছে। হিউজ ইকোনমিক রিস্ক বাংলাদেশে আছে, যদিও বর্তমান সরকার ইকোনমি সামাল দেওয়ার জন্য অনেক স্টেপ নিয়েছে। বাংলাদেশের গভর্নর খুবই প্রফেশনাল মানুষ, ওই একটা জায়গাতেই বাংলাদেশ কিছুটা সাফল্য দেখাতে পেরেছে। বর্ডার অফ বাংলাদেশের ব্যারেজের উপায় নেই, 3 দিকে ইন্ডিয়া বর্ডার বন্ধ, আর মায়ানমার বর্ডারে আরাকান আর্মি, যারা স্টেট অফ ওয়ার থাকলে তো আপনি তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন না। ব্যুরোক্রেটিক নন কোঅপারেটিভ অ্যাপ্রোচ, আমলা, পুলিশ, আর্মি সবাই মিলে কিন্তু সরকারের সাথে অ্যালাইনমেন্ট আছে না, পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইনমেন্ট নাই। দেশ চালাবে কিভাবে সরকার? ভোট করবে কিভাবে সরকার? ভোট করতে গেলে, দেশ চালাতে গেলে, সংস্কার করতে গেলে এই সবাইকে তো আগে অ্যালাইনমেন্টে আনতে হবে। একটু সহজ করে যদি একটু বলেন দর্শকদের, মানে তাহলে যাচ্ছি কোথায় আমরা? এই মুহূর্তে কোথাও যাচ্ছে বলে আমি মনে করতে পারছি না, তবে ডক্টর ইউনূস অবশ্যই একজন প্রভাবতুল্য ব্যক্তি। আমরা জাতীয় ঐক্যের ডাক দেখলাম, এবং আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত আছি নির্বাচনের জন্য, সরকার একটা টাইমলাইন বলছে, এর ভেতরে তাইলে আমরা যাচ্ছি। সরকারের টাইমলাইনটা তো বেশিরভাগ রাজনৈতিক দলই এখনো ওন করেনি, গ্রহণ করেনি। এর আগেও ভোট হতে পারে, পরেও হতে পারে। আরেকটা ব্যাপার যেটা ঘটছে, ছাত্ররা একটা মহান আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই, অকুতভয়, এবং সেটার জন্য তারা অনেক সম্মানের প্রাপ্য এবং তাদের অনেক উচ্চ আসনে আসীন করা প্রয়োজন। কিন্তু লায়াবিলিটি আসবে সেই সমস্ত জায়গায় তারা বসে গেছে, ফলে সরকারের ফেইলিউরের লায়াবিলিটি তাদের উপর চলে আসতেছে, কারণ তারা কমিশনের সদস্য হিসেবে বসেছে, গেজেটেড হয়ে বসেছে, ক্যাবিনেটের পার্ট। কোনো ছাত্র বলতে পারবে না সরকার এটা করছে, এটা বলার সুযোগ নাই। সরকার তো আপনাদেরই, আপনারা আন্দোলন করে আপনাদের লিস্টে সরকার হয়েছে। একটু কি আমরা উমামার রেফারেন্সটা ধরে যদি আলোচনাটা আগে, যে উমামা যে ধরেন ছাত্রদের একজন একদম অগ্রভাগের তারা এই আন্দোলনের সঙ্গে, তো সে যখন নির্মোহ সমালোচনা করছে সরকারকে, তো এই জিনিসটা সরকার বুঝতে পারছে না। উমামার সমালোচনা করার অধিকার নাই, কারণ সে সরকার গঠন করেছে। শি ইজ ভেরি মাচ পার্ট অফ ইট, মেবি নট বেনিফিশিয়ারি, প্রোটোকল পাচ্ছে না, পতাকা পাচ্ছে না, কিন্তু সে এটা গঠন করেছে। আওয়ামী লীগের লোক কি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করলে সেটা গ্রহণযোগ্য হবে? সেরকম ছাত্রদের সরকারের সমালোচনা আন্দোলনকারী ছাত্ররা কি করবে? এটা ক্যামোফ্লেজ। এক গ্রুপ সমালোচনা করছে, এক গ্রুপ নতুন দল করছে, আরেক গ্রুপ আরেকটা নতুন দল করছে, আরেক গ্রুপ আরেকটা প্ল্যাটফর্ম করছে, আরেক গ্রুপ আরেকটা করছে, একই জিনিস 5 বার বলা হচ্ছে। জিনিস তো একটাই, অথবা যদি একটা না হয় সেটা দেখাতে হবে। প্রথম কথা, এই সরকার অন্তর্ভুক্তিমূলক হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি আলোচনায়, ডিসকাশনে, সবকিছুতে, যে কারণে দেশ চালাতে পুনঃপৌনিক হোঁচট খাচ্ছে। এই পুনঃপৌনিক হোঁচট খাওয়া অবস্থায় একটি দেশ নির্বাচন করাও কঠিন, সংস্কার করাও কঠিন। ভবিষ্যতে আমি অনুভব করছি, শেষ করে দিচ্ছি, এই সরকার এবং এই ছাত্রদের নির্বাচন করতে না পারার দায়ও নিতে হবে, আবার সংস্কার করতে না পারারও দায় নিতে হবে। প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই। শামীম হায়দার পাটোয়ারি অনেকগুলো আশঙ্কার কথা বললেন, যদি এটার সাবস্টেন্স থাকে তাহলে ভীষণই আতঙ্কের। আপনি কিভাবে দেখেন? না, আমি বোধহয় শামীম হায়দার পাটোয়ারি সর্বশেষ যা বললেন শুধু তাই না, এখানে অন্য যে 3 জনও বলেছেন, কথা যদি আপনি জেস্ট নিয়ে আসেন এক কথা উত্তর দেওয়া যায়, কিন্তু আমিও ছোট করে একটু পার্ট নেই। আপনি বলছেন দেশের কি অবস্থা, আসলেই দেশের কোনো ভালো অবস্থার কোনো আলামত বলতে পারি আমরা আজকে যখন কথা বলছি 18ই ডিসেম্বর, এই সরকারের 130 দিন, 110 দিন, 8 তারিখ থেকে 110 দিন, 8ই আগস্ট থেকে হলে 3 4 এবং হোয়াইট পিরিয়ড ধরেন, হিসাব করে দেখেন। তাহলে হ্যাঁ, তাহলে এই যে দিনটা গেল 100 না, 3-4 মাস হলো তো 120 প্লাস আরো 10, 130। হ্যাঁ, তা সুতরাং এই জায়গাটিতে কোনো আপনি আলামত ভালো কিছু দেখতে পান? ঠিক আছে, আপনি বলতে পারেন যে আচ্ছা দেখতে পাইনি যেটা ঘটেছে, কারণ এইখানে আর বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সাধারণ মানুষেরই তো জীবন নিরাপদ না, ছাত্ররাই যদি বলে যে আমরা নিরাপদহীনতায় আছি। আজকে তাবলিগে, যেখানে এর আগেও আমি যে স্বৈরাচারী সরকার বলছি, অমুক সরকার বলছি, সেখানেও তাদের একটা সমঝোতা করে এটা হওয়া গেছে, আর আজকে সেখানে রক্তের বন্যা হলো। তাহলে আপনি আসেন কোথায়? তাহলে আপনি তো, এবং সাধারণ মানুষের জীবন কি সেটা আমরা বুঝি, জিনিসপত্রের দামের অবস্থাটা, তাহলে এই তো একটা সংকট। তাহলে এই সংকটে আরেকটা কি আমরা দেখতে পাচ্ছি যে না ঠিক আছে সংকট উত্তরণের এই পথ, তাও দেখছি না। কেন দেখছি না? সেক্ষেত্রে শামীম হায়দার পাটোয়ারি স্পেসিফিক কতগুলো পয়েন্ট তুলে ধরছেন, যে এই সরকার কোথায় কার সাথে ঐক্য করে চলতেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি না। রাজনৈতিক দলগুলো বিন্দুমাত্র তো আস্থায় নিচ্ছে না,
এই কথাটা আজকে আমি ওই জন্য তারিখটা উল্লেখ করলাম যে কবে বলছে, এটা অন রেকর্ডই বলতে চাই। 3 বার আনুষ্ঠানিকভাবে যে ডাকলো, 3টা সংকটে পড়ে রেখেছে, সেটা কোনো ডায়লগ বলে না, এবং বাইরের লোক জানে না। আজকে অনিয়ারে বলছে না, তারা কোনো ডায়লগ করে নাই আমাদের সাথে। কি করেছে? আপনি তো গেছেন। তো বললাম প্রথমবার ডাকছে চা একটা কফি? বিশেষ দিন, না না চা কফি ভাই তখন আয়োজন ছিল না, বুঝছেন? চা কফি সেটা আমরা চা খেতে যাই না সেখানে। একটা তখন 15 আগস্ট নিয়ে কি হবে না হবে একটা তথমত অবস্থায়। দ্বিতীয়বার ডাকলো গার্মেন্টসে কি হচ্ছে, পূজা নিয়ে কি হবে। আর তৃতীয়বার তো এই যে ইন্ডিয়া কি করছে এই জায়গাটাই, এই দিস ইজ একেবারে, এটা তো অনিয়ার। আপনার এগুলো তো দিন তারিখ মুখস্থ আমাদের, কারণ দিন তো ধরে যেটা গেছে, এর বাইরে কিচ্ছু না। আমরা বরঞ্চ, এবং আমি এই যাবে কথাটা একটু প্রভোগ করলেন বলে বলি, প্রথম যেদিন কথা বললাম 12ই আগস্ট, সেদিন আমরা বললাম যে আপনারা যদি আজকে, আমরা তো আপনাদেরকে সমর্থন করেছি, আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা সরকার গঠন করেন নাই, এটা প্রথম দিন থেকে বলছি যে আমাদেরকে জিজ্ঞেস করে করেন নাই, কিন্তু আমরা সমর্থন আপনাদের করছি, কিন্তু কোনো ঘটনা ঘটলে দায় তো আমাদের সবাই নিতে হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে দায় নিতে হয় একজন। আমি এটা একাধিকবার বলেছি, আজকেও বলি। এখানে প্রধান উপদেষ্টা যখন এটা কথা আমি বলছিলাম, মানে আমি কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে, তখন একজন উপদেষ্টা কথা কেড়ে নিয়ে গেলেন, বলে যে হ্যাঁ আপনারা তো অনেক চিন্তা করেন, তাহলে আমাদের একটু 10 দিন কি কাজ করতে পারি, না 1 মাস, 100 দিন একটু যদি বলেন। আমি অবশ্যই, আপনারা যদি ডায়লগ করেন আমরা পরস্পর করি, শুধু আমরা কেন সবাই। এরপর আর আজ পর্যন্ত ডাকেন। তার মানে আমি কথাটা তুললাম আমাদের ডাকার জন্য বলি নাই, আমি বলছি ওনারা তো পারছেন না। তাহলে এই না পারা যদি অবস্থায় থাকে, তাহলে তো ভবিষ্যৎটা আমরা যা দেখতে পাচ্ছি, আমি তো ডেঞ্জারাস দেখি কি জানেন, যেমন ছাত্রবন্ধু এই যে হাজার হাজার মানুষ জীবন দিল, আহত হলো, সেটা তো একটা বড় বিষয় আছেই, এবং আহতরা যারা জীবিত আছে তার 75% তথ্য বলছে ট্রমার মধ্যে আছে। কিন্তু আরেকটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রথম দিন থেকে করছি, এই যে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ, পরিবার পরিজন, বাচ্চা ছেলেকে নিয়ে, বাবা মাকে নিয়ে তারা যে আন্দোলনে গেল, তারা যে হতাশ হবে, যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন, এই আকাঙ্ক্ষায় এনারা সংকট তৈরি করবেন। অতএব ওনাদেরকে আর দেরি না করে, যেটা আমরা আগে বলছিলাম, আরে 26 সাল কেন, ওনারা যদি দেখতাম পজিটিভ কাজ করতো, 35 সাল অসুবিধা ছিল, তখন কথার কথা আমরা তো সংস্কারের চিন্তা করতাম। এখন যা দেখছি, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন, ওই যে কে যেন আপনি তো বললেন যে বলছে যে রেডি আছে, আপনি বলেন 3 মাস 4 মাসের মধ্যে দেখবেন করবে, মানে যে কোনো ভাবে ওইটা হলেই কাল পরশু দুধের নহর বয়ে যাবে, নট দ্যাট। কিন্তু আপনি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে, একটা ডেমোক্রেটিক পরিবেশের আবহাওয়া তৈরি করলে, আপনি এই যে গণতন্ত্রের এখন যে সংকটগুলো দেখছেন, এইটাও কিছুটা হলেও একটু পজিটিভ দিকে আগানোর। ধন্যবাদ। আমাদের একজন দর্শক মনে একটা প্রশ্ন রাখতে চাচ্ছেন। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহিউদ্দিন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি জি, আপনার প্রশ্নটা করেন। জি, আমি প্রথমে একটু অবতারণা করতে চাচ্ছি। প্রশ্ন আমাদের সময়ের কারণে সরাসরি যদি প্রশ্ন করেন খুব ভালো হয়। আমি করব। আমার এই কিছু প্রশ্ন তো আছে। এখন প্রথম কথা হচ্ছে, প্রিন্স ভাই কিছু কথা বলে ফেলছেন। আমরা কিন্তু 5 আগস্টের পরে যেটা হয়েছে, শেখ হাসিনা হ্যাজ গন, অসুবিধা নাই, চলে যেতে পারে, কারণ কেউ সারা জীবন ক্ষমতায় থাকে না। কিন্তু ক্ষমতায় থাকার পরে, ক্ষমতা থেকে যাওয়ার পরে এখন যেটা দেখতেছি যে 5 আগস্টের পরে যে প্রিন্স ভাই অনেক কথা বলে দিয়েছেন, যেমন আজকে যেটা ইস্তেমার ক্ষেত্রে আমরা দেখলাম দুই পক্ষের মধ্যে, আর একটা বেসিক্যালি আইন শৃঙ্খলার চরম অবনতি। যে আমি সাধারণ পাবলিক হিসেবে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছি, মানে সিউটি নিয়ে রাস্তায় চলা যাচ্ছে না। এগুলি কিন্তু সরকারের দেখা উচিত। নির্বাচনে 25 বা 26 হবে, এটা অনেক ডাজেন্ট ম্যাটার। আর আমি সঞ্চালক ভাইকে একটু অনুরোধ করব, এই যে প্রিন্স ভাই, শামীম পাটওয়ারি ভাই, ওনাদের আমরা টক শোতে অনেক টক শুনি। আমি একটু রিকোয়েস্ট করব, যদি আফামর ওনারা কিন্তু 18 কোটি জনগণের কিন্তু ওনারা রিপ্রেজেন্টেটিভ না। টক শো যদি কার্যকরী করতে হয়, মাঝে মধ্যে একজন রিক্সাওয়ালাকে আপনাদের এই টক শোতে জায়গা করে দিবেন। আপনার অসম্ভব সুন্দর প্রস্তাবনার জন্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, শো দেখতে থাকেন, কখনো নিশ্চয়ই আমরা সেরকম অতিথিকে আমন্ত্রণ জানাবো। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, সেই বিরতির পরে আলোচনা আমরা আরো প্রসারিত করব। দর্শক, আর কাবেল নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে নিচ্ছে ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর কাবেল নিবেদিত গোল টেবিলে। সঙ্গে আছি আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন 26 না 25। ফিরছি আলোচনায়। এবারে যেতে চাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আপনাকে দিয়েই আলোচনাটা আমরা শুরু করছি। যেটা বিরতিতে যাবার আগে আপনার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন যে এই সরকারটা অন্তর্ভুক্তিমূলক হয়নি, ফলে এই কিছু কিছু সমস্যায় বা অনেক ধরনের সমস্যায় পড়ছে, এবং অনেকগুলো আশঙ্কার কথা উনি ব্যক্ত করেছেন। একটু যদি বলেন যে আপনি কি সেটা মনে করেন কিনা যে এই সরকার অন্তর্ভুক্ত? না, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সাথে সহ আলোচক যারা আছেন এবং সম্মানিত দর্শক সবাইকে।
আমি শামীম ভাই যেটা বলেছেন সেই আলোচনা তো শামীম ভাই করেছেন। আমি তার সূত্র ধরে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে যেটি সরকার হয়েছে, এই সরকার আসলে ডেস্টিনির কোথায়, এটা আমার কাছে একটা নিজের প্রশ্ন। আসলে কোথায় যেতে চান ওনারা কি করছেন এবং কোথায় যেতে চান? আমার তো যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে আমার একটা প্ল্যানিং থাকবে যে আমি এই জায়গায় যেতে চাই। আমি এই 100 ইয়ার্সের পরে আমার এই প্রশ্নটি চলে আসছে। প্রথমের দিকে এই প্রশ্নটা আমার ছিল না, এখন প্রশ্নটা আসছে এই সরকারটা কোথায় যেতে চায়? এটি সংস্কার করে যেতে চায়, নাকি নির্বাচন করতে চায়, নাকি রাষ্ট্রের ভিতরে একটি স্থিতিশীলতা তৈরি করতে চায়? আমি তো দেখছি দিন শেষে কোনোটাই করতে পারছেন না, যেটা অনেকের আলোচনায় চলে আসছে। আপনি প্রশ্ন করেছেন যে অন্তর্ভুক্তিমূলক হয় নাই। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মানুষ কিসে অন্তর্ভুক্তিমূলক হতো? মানে ওনারা তো একটা আমরা আলোচনা শুনেছি রাজনৈতিক দলগুলোকে ওনারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু অনেক রাজনৈতিক দলের সেই ক্ষমতার, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এক ধরনের রিজার্ভেশন। সাইফুল আমাকে একটু বলতে দেন, আমি বলবো, সবগুলো কথাই বলবো। দেখুন, একটা প্রশ্ন আসছে যে এই যে আমাদের সমন্বয়কারীর মুখপাত্র যিনি বললেন যে তারা নিজেরাও নিরাপত্তার সাথে ভুগছেন। সত্য, উনি সত্যই বলেছেন। এটা ওনার হয়তো শিক্ষার্থীদের কথা ওনার মুখ থেকে আসছে। তাহলে পুলিশ বা সিভিল প্রশাসন এই রোলটা প্লে করছে না কেন? আমি আপনাকে এখানে বলি, দেখুন, পুলিশ এই রোলটা প্লে করবে না। আপনি যদি আরো 3 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার থাকে, রোল প্লে করবে না। কেন করবে না? পুলিশ ব্যাকআপ চায়। এই সরকারকে ব্যাকআপ দিতে পারছে? আমি যদি পুলিশ বাহিনীতে কাজ করি, আমি যদি কাজটা করতে যাই, যদি অ্যাক্টিভলি রোল প্লে করি, তাহলে হয়তো বা নেক্সট যখন গভর্নমেন্টে আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট, তখন উনি মনে করবেন যে আমি এই সরকারের সময় এই কাজটা করেছি, এই ঝুঁকিটা পুলিশ নেবে না, এবং সেই নিচ্ছে না তারা। যার ফলে এটা 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর আপনি জান না, কোনো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তো সুতরাং আমি যেটা মনে করি, আমি এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ বিএনপি কিন্তু বারবার বলে আসছে যে আমরা এই সরকারকে সময় দিতে চাই এবং তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা করছেন বিধায় এখন তো দৃশ্যমান বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আছে সামনে। এই সহযোগিতা তারা যদি না করতো বা না করে, আমি মনে করি যে খুব দ্রুত এই সরকার ফল করবে। তাহলে 5 তারিখে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী তো বটেই, তাদের নেতৃত্বে সাধারণ মানুষ, রিক্সা চালক, শ্রমিক, মেহনতি মানুষ, একেবারে নিরীহ গোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছে। কেন? তারা একটা প্রত্যাশা নিয়ে নেমেছে, আকাঙ্ক্ষা নিয়ে নেমেছে। সেই আকাঙ্ক্ষার বিন্দু পরিমাণে কোনো দৃশ্যমান আপনি দেখাতে পারছেন? যেটা শামীম ভাই বলেছে যে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতি, তাও তো আপনার দ্রব্যমূল্যের কোনো প্রভাব নাই। তো সুতরাং সাধারণ মানুষ কিন্তু অর্থনীতির বিশাল একটি পাহাড় আপনি অর্জন করেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যে দিন শেষে যে সাধারণ মানুষ হিসেবে দ্রব্যমূল্য যখন কিনতে যাচ্ছি, আমার পারচেজিং ক্যাপাসিটি কতটুকু, আমি নিরাপত্তা বোধ করছি কিনা, এই জিনিসগুলো কি সরকার এখন পর্যন্ত দৃশ্যমান দেখাতে পারে নাই। আমি মনে করি, দেখুন, বাংলাদেশ কিন্তু হঠাৎ করে পূর্বাপর যেটি বলা হয় যে শেখ হাসিনা বলেছেন যে আমরা শ্রীলঙ্কা হয়েছি, কানাডা হয়েছি, এটা তো বুলশিট কথা। আমার কথা হচ্ছে বাংলাদেশ তো উন্নয়নশীল, আমি সে জায়গাতেও একমত না। বাংলাদেশ ইনফ্যাক্ট এখনও দরিদ্র একটা দেশ, যেখানে এখনও গ্রামে 80% মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। সুতরাং সেই জায়গাতে আমি বলছি নির্বাচন হলে ওভারনাইট, যেটি প্রিন্স ভাই বলেছেন যে আপনি একটা বেহেশতের নহর বহারে দেবেন, তা কিন্তু নয়। কিন্তু মানুষ একটা শেল্টার চায়। আপনি রাজনৈতিক দলগুলোর ভিতরে তৃণমূল পর্যায়ে তাদের যে ওয়ার্কার, তাদের যে সমর্থক, এটি তো একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশ তো হঠাৎ করে কাঠামো পরিবর্তন করে আপনি যদি মনে করতে পারেন যে আমি রাষ্ট্রের বিশাল একটা পরিবর্তন করে নিয়ে আসছি, নো, এটা সম্ভব নয়। এটি আলটিমেটলি হবে কি, একটা কথা আছে, না ঘরকা না ঘাটকা। আপনি না সংস্কার করতে হবে, না নির্বাচন দিতে পারবেন। ফলে কি হবে, মাঝখান দিয়ে যে কথাগুলো আসছে, তাহলে এই যে 5 অগাস্টের পরে যারা অভিযুক্ত, যারা মানে আপনার কন্ডেমড, তাদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করছে কে? এই প্রশ্নটা তো সাধারণ মানুষ হিসেবে করতে পারি না। তাহলে আমরা ধরলাম যে 600 জন 700 জন কোথায় কোথায় শেল্টার নিয়ে চলে, এটা আমরা শুনেছি, আমরা তো ডকুমেন্টারি কিছু দেখাতে পারবো না, কিন্তু রাষ্ট্রের ভিতরেই তারা ছিল। যদি থেকে থাকে তাহলে এই রাষ্ট্রের ভিতর থেকে তারা বের হয়ে গেল, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কী করলো, কী রোল প্লে করেছে, এই কোশ্চেনটা আপনি উত্তর গভর্নমেন্টকে দিতে হবে। তো আপনি যখন সরকারে আসেন, অর্থাৎ জনগণের বিপ্লবের মধ্য দিয়ে আপনি আসছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিচ্ছে, তাহলে জনগণের ভিতর দিয়ে যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেই জায়গাতে আপনি এই প্রশ্নগুলোর জবাব জনগণ চাইতে পারে এবং সেই জবাব আপনি দিবেন। আরেকটি কথা আপনি দেখেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি এটার উত্তর দিয়েছি যে পুলিশ তখনই পর্যন্ত রোল প্লে করবেন যত মতো ব্যাকআপ না পাবে। দেখো, যেমন ধরুন আমার বর্তমান সরকার, আমার সময় আছে 3 মাস, আমি কিন্তু ওই 3 মাসে কোনো ঝুঁকি নিব না। কি কারণে? আমি চাইবো যে নেক্সট ইলেকশনে কোন সরকার আসে, এটা আসবে না আরেকটা আসবে, যদি আরেকটি সরকার আসে, সুতরাং এই সরকার তখন মনে করবে যে আমি এই সরকারের রোল প্লে করেছি, তখন আমি নির্লিপ্ত হয়ে যাব। এবং এখন সেই কাজটি ঘটছে। এখন আপনি আসেন, এই যে 14 ডিসেম্বর আপনি কাউকে নিষিদ্ধ করছেন, কাউকে দেশ থেকে পালাতে সাহায্য করছেন,
এবং আমরা দেখেছি সীমান্ত পার হয়ে গিয়েছে। কালকে আমি একটা রিপোর্ট দেখলাম যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এয়ারপোর্টে এই ব্যক্তিগুলো যেতে পারবে না, কিন্তু আমার ধারণা যে এরা দেশে নাই তো। আপনি এখন নিষেধাজ্ঞা জারি করে লাভটা কি? আপনি নিষেধাজ্ঞা জারি করছেন অথচ দেশ থেকে তারা পালিয়ে গেছে। মানে এতটা খেলো একটা রাষ্ট্র ব্যবস্থায় হতে পারে। এবং আরেকটি কথাই ওবামা যেটা বলেছেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রতিনিধি এখানে আছে, আপনি এই দায় কিন্তু এড়াতে পারবেন না। এখানে কিন্তু আপনি আমাকে একটু বলতে দেন, এখানে কিন্তু সাধারণ জনগণ, কোন রিক্সা শ্রমিকের প্রতিনিধি আছে সরকারে? নাই। কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতিনিধি আছে? কোন কৃষকের প্রতিনিধি আছে? তা নাই। আপনি পিক অ্যান্ড চুজ করেছেন এবং এই যে সেট আপটা, এটা কিন্তু ছাত্রদের প্রেসক্রিপশনে গিয়েছে। তো সুতরাং এই দায় যদি এই সরকার ব্যর্থ হয়, রাষ্ট্র ব্যর্থ হবে। এবং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে সহনশীল পরিচয় দিচ্ছে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা, সহনশীলতা না হলে এই অবস্থা আরো খারাপ হতো। 3 মাস, যেখানে আপনি দেখেন যে 3 মাস অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন হচ্ছে এবং সাকসেসফুলি নির্বাচন হয়েছে 91 থেকে শুরু করে পরপর 3টে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেন। এখন আমার যেটা মনে হয়, এখন একটা টাইম এসেছে, দিস ইজ দ্য টাইম যে অতি দ্রুত, এখানে 25-26 না, আমার মনে হয় যে এই সরকারকে সফল থাকা অবস্থায় এখন পর্যন্ত অতি দ্রুত নির্বাচন দিয়ে, আমি তো চাইবে দায়ভারটা আমি সেই আলোচনাটাতে আসতে চাই। জি মতিন ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আবারও যেতে চাই সাইদ আব্দুল্লাহ আপনার কাছে। সাধারণ মানুষ যারা এই শো শুনছেন তাদের অবস্থা আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে আমি ব্যাপক হতাশার মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে আপনাদের আলোচনা শুনে। এখন হতাশার মাত্রাটা আমি বুঝতে চাই, আসলে সরকারের যে সমালোচনাগুলো আমরা করছি, তো সেই জায়গায় আসলে আমরা মানে কোন মাত্রার হতাশ হব? আমার কাছে প্রশ্ন না, আমি সাইদের কাছে, সেটা খুব ইন্টারেস্টিংলি এই প্রশ্ন করার আগে সবার আগে একটা কথা বলাটা জরুরি। প্রত্যেকেই এখন দেখেন কত চমৎকার করে সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু অতীতে এমন কাজ হয়েছে যে টক শোতে কথা বলে বাড়িতে যাওয়ার আগেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অতীতে এমন কাজ হয়েছে যে কোনো এক ব্যাংক চোর ব্যাংক লুট করে নিয়ে গেছে, শুধু ওইটার পর একটা কার্টুন আঁকিয়ে এবং ক্যাপশন দেওয়ার জন্য তাদেরকে জেলের ভেতরে মরতে হয়েছে। অতীতে এমন কাজ হয়েছে যে মন্ত্রী, এমপি, এসব মানুষের সমালোচনা করার দরকার নেই। আমি সরি ইন্টারাপ্ট করছি, আমি অতীতের সাথে এটা তুলনা করতে চাই না। আমি তুলনা করছি না, আমি আসছি, আমি ওই জায়গাতে আসছি। তো অতীতে তো এমন সময় ছিল যে একটা ইউনিয়ন লেভেলের পান্ডা, না অতীতে আবার এটাও আছে সাইদ, আপনাকে আমি একটু আপনি বলেন ভালো, কিন্তু একটু আমি একটু সাপোর্ট করি। আমি কিন্তু পুরাটা এখনো বলিনি। অতীতে কিন্তু এতগুলো লোক প্রাণ দেয় নাই। আমি ওই জায়গাতে মানুষ 2000 মানুষের মৃত্যু লাশের উপর দিয়ে একটা, আপনি যখন নতুন করে কথা বলতে পারছেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা, আমি ওই জায়গাতে আসছি। খেয়াল করে দেখেন, এখন কিন্তু অনেকে কথাটা বলতে পারছে, তার মানে অন্য ওই যে বললেন না যে প্রচন্ড হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা, হতাশ হয়ে যাওয়ার আগে তো হতাশ হওয়ারও সুযোগ কম ছিল, কিন্তু এখন তো মানুষ হতাশটা হতে পারছে। এখন বড় কথাটা হলো বর্তমান সময়ে এসে মানুষের যে এক্সপেকটেশন আছে সেটা এই গভর্নমেন্ট মিট করতে পারছে কিনা, সেটা পলিটিক্যাল পার্টিকুলার জায়গা থেকে যথেষ্ট সাপোর্টটা পাচ্ছে কিনা। কারণ এই মুহূর্তে এসে হতাশা কেটে যেত যদি মানুষ দেখেন, আমার একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে যেটা মনে করে যে শেখ হাসিনার এই টাইমে পতন হয়েছে, তা না হলে কি হতো। আমি দৃঢ়ভাবে একটা জিনিস বিশ্বাস করতাম, 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরে 2026 সালের ভেতরে শেখ হাসিনার পতন ঘটার মতো অবস্থা হয়ে যেত, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেত ইকোনমিক ফলডাউনের জন্য। সেই রাস্তা তারা কিন্তু তৈরি করে ফেলেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো ইকোনমিটা ঠিক করা, এবং রাজনীতি সবচেয়ে বড় যে জিনিসটার পর কেন্দ্র করে ঘোরে সেটা হলো ইকোনমি। এবং বাংলাদেশের মানুষ মোটা দাগে কি চাই, এই যে আমরা আলাপ আলোচনা করছি, একজন ভাই চমৎকার করে প্রশ্ন করছিলেন যে এই জায়গায় প্রান্তিক মানুষের উপস্থিতির ব্যাপারে। মানুষ যদি 3 বেলা শান্তি মতো খেতে পারে, মানুষ যদি বাইরে বের হয়ে দেখে তার সিকিউরিটি ইস্যু নাই, মানুষ যদি বের হয়ে দেখে রাজনৈতিক দৌরাত্ম্য তাকে গ্রাস করছে না, তা কিন্তু মোটামুটি ভাবে খুশি। এই জায়গায় একটা বড় ব্যাপারটা হলো হতাশা কাটানোরও জায়গাটা ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয় কিছু কিছু জায়গায় আমরা স্টাক হয়ে গেছি। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা কোথায় জানেন? দেখবেন ইয়াং যারা আছে, মানে ছাত্রদের প্রতিনিধি আমার বন্ধুরা আছে, একই সাথে একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক আছে, কিন্তু মাঝের যে একটা ব্রিজ স্থাপন করে দুইটা জেনারেশনের ভেতরে, ধরেন 35 থেকে শুরু করে 50 বছর বয়সী, এই জেনারেশনের অভাব আছে। এবং গণ অভ্যুত্থানের পরে মানুষের যে স্পিরিট আছে, যে বললেন না যে 2000 মানুষ প্রাণ দিয়েছে, 25,000 মানুষ আহত হয়েছে, এটাই কিন্তু শুধু সংখ্যা না। আমরা যখন কথাটা বলি দেখবেন এই উইদিন ব্র্যাকেট এই সংখ্যায় নিয়ে আসি, বিগত 15 বছরে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, প্রত্যেকটা মানুষের স্যাক্রিফাইসের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। এখন মানুষের যে এক্সপেকটেশন আছে সেটা মিট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের না ঢাক ঢাক গুড় করা কাজ কেউ দেখতে চায় না। যেটা সবাই দেখতে চায় ধর তক্তা মারপেরেক টাইপ কিছু কাজের দরকার ছিল, এবং আস্থা ফেরানোর জন্য আসলে খুব বেশি কিছু দরকার ছিল না।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাম্বার 1, ল অ্যান্ড অর্ডার 2 নাম্বার, এবং 3 নাম্বার ব্যাপার হলো আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের বিচারটা নিশ্চিত হচ্ছে কিনা। বিচার কিন্তু সম্পন্ন করাটা অনেক লম্বা একটা প্রসেস। আহতদের চিকিৎসার ব্যাপারে বড় ব্লান্ডার করে ফেলেছে। এবং আরেকটা ব্যাপার কি জানেন, এই সরকারের ভেতরে আমি যে প্রবণতাটা খেয়াল করছি যে একা একা ডিসিশন নিয়ে নেওয়ার মতো একটা প্রবণতা আমি দেখতে পারছি। এই সরকার সফল হওয়ার জন্য আমার কাছে মনে হয় 3টা পিলার ছিল: সরকার, ছাত্র, রাজনৈতিক দল। এই 3টা পিলারের ওপরেই কিন্তু দেশের ট্রাস্টটা দাঁড়িয়ে আছে। কোনো একটা পিলার যদি ফল ডাউন করে এই ট্রাস্টটা কাজ করবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপারটা কিছুটা আলোচনায় এসেছিল একটু আগে, দেখেন এই সরকার একদম ঢাকা ওরিয়েন্টেড, মনে হচ্ছে একটা ঢাকা ক্লাব, খুবই আরবান। কিন্তু ধরেন আমার পাবনা হোম ডিস্ট্রিক্টে, তো আমার পাবনার যে মানুষটা, ওই যে কৃষক সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় দেখবেন সে এলাকার টি স্টলে যায়, তার সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার পরে তার এলাকার প্রতিনিধির কাছে যায়, মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, না হলে এমপির কাছে যায়। এটাও কিন্তু দেশের ক্ষমতার স্ট্রাকচারের সাথে তার অন্তর্ভুক্তিকরণের একটা প্রক্রিয়া। সেই জায়গাটা তো সিরিয়াসলি মিসিং। তারও যে রাজনীতির আকাঙ্ক্ষা, তার যে ভাষা, তার যে অভিলাষ, দেখেন পুরোটাই কিন্তু স্টাক হয়ে আছে। সো এই জায়গায় অনেক বেশি আমি হতাশ না, তবে এতটাও সত্য যেভাবে কাজ চলছে এইভাবে যদি কাজ চলতে থাকে হতাশ আর একটু হয়ে যেতে হবে। কারণ একটা কথা মনে রাখাটা খুব জরুরি, খুবই প্রণিধানযোগ্য। আমি তখন একটু ছোট ছিলাম, 1/11 সরকার যখন আসে, প্রথম দিকে -2 ফর্মুলা করে, কারণ বিরাজনীতিকরণের দিকে মানুষের কিন্তু একটা হাততালি দেওয়ার ব্যাপার থাকে। যদিও -2 বলে, কিন্তু আমার চোখে সেটা ছিল অ্যাবসলিউটলি -1। প্রণব মুখার্জির বই পড়লেই বোঝা যায় যে কাকে মাইনাস করার পরিকল্পনা ছিল। তো ওই সরকারটা এত জনপ্রিয় ছিল, 4 মাস পর থেকে কিন্তু ওই সরকারটা ভিলেন হয়ে গেল। এখনো দেখবেন 1/11 সরকার, এটা একটা নেগেটিভ টার্ম। সো এই সরকারের যা সাপোর্ট ছিল, পাবলিক ট্রাস্ট ছিল, সেটা যে আনওয়ারেন্টেড থাকবে এই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি এতটাও হতাশ না যে একেবারে সব সার্ভার হয়ে যাবে। আপনার কথা আমার একটু আশা ফিরে এসেছে। আমি এবার একটু উমামার কাছে যেতে চাই। উমামা, প্রথম পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার যে সমালোচনা, নির্মোহ সমালোচনার ক্ষেত্রে বলেছে যে আপনাদের সেই, যেহেতু আপনারাই সরকার রিক্রুট করেছেন এক ধরনের, সেই জায়গাটা আপনি একটু কমেন্ট করবেন কিনা? না, এখানে এরকম কি ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই মিলে একটা সভা করে আজকে এই উপদেশটা আমরা করব, এরকম কোনো সিদ্ধান্ত কি হয়েছিল? এরকম কিছু তো না। আমাদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধিরা ছিল এবং তারা এখানে উপদেষ্টাদের সাথে এবং অন্যান্য যারা ছিল বিভিন্ন ধরনের লোকজনের সাথে বসে কিন্তু তারা ঠিক করেছে যে এখানে উপদেষ্টা কারা হবে। এবং আমাদের মধ্যে অনেক ছাত্ররাও কিন্তু পরিষ্কার ছিল না যে এখানে উপদেষ্টা কারা হচ্ছে। কিন্তু আমরা সবাই কিন্তু এখানে পলিটিক্যাল পার্টি বলি, আমরা ছাত্ররা বলি, আমরা যারাই ছিলাম সাধারণ মানুষ, সবাই কিন্তু মেনে নিয়েছিল যে আচ্ছা একটা গভর্নমেন্ট হতে যাচ্ছে। কারণ ওই সময়ের গুরুত্বটা কিন্তু এখন আজকে এসে আমি যদি একটা জিনিস চিন্তা করি তাহলে অনেক কিছু কিন্তু আমার পক্ষে ভাবা সম্ভব, কিন্তু ওই সময় কিন্তু আমার বুঝতে হবে যে ওই সময় কিন্তু দেশে কোনো গভর্নমেন্ট ছিল না এবং আমরা সিরিয়াস একটা থ্রেটের মধ্যে ছিলাম। কারণ একটা সরকার প্রধান সে দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু যেন তেন বিষয় না, এবং আমরা পাশের দেশ দ্বারা একটা সিরিয়াস ধরনের একটা থ্রেটের মধ্যে ছিলাম। এবং দেশের ভিতরে যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু ভয়াবহ রকমের খারাপ ছিল এবং সেই পরিস্থিতিতে মোকাবেলা করা গেছে কারণ সাধারণ মানুষের একটা ইউনিটি ছিল, ছাত্রদের একটা ইউনিটি ছিল এবং আমাদের সবারই কিন্তু একটা প্রাথমিক কনসার্ন ছিল যে দেশে একটা গভর্নমেন্ট তৈরি হইতে হবে। এখন ওই জায়গা থেকে, কারণ আমরা কেউ জানতাম না যে শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবে, এইখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু। আমরা যদি হচ্ছে সিচুয়েশনটাকে না বুঝে আজকে এসে ইয়ে করতে থাকি যে না মানে সরকার হচ্ছে একটা ফুটবল, আমি লাথি মেরে একবার ছাত্রের দিকে পাঠালাম, ছাত্ররা লাথি মেরে রাজনৈতিক দলের দিকে পাঠালো, এভাবে হয় না। গভর্নমেন্ট সবার গভর্নমেন্ট, এটা হচ্ছে বাস্তবতা। এখন যেটা সরকারের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এইখানে সরকার সংক্রান্ত আমরা যখন আলাপটা করি সেই ফ্রেমিংটা আসলে আমার কাছে সমস্যাজনক মনে হয় অনেক ক্ষেত্রে। কারণ আমরা দেখা যায় কমপ্লিটলি একটা নির্বাচন খুবই একটা ফ্রেমের মধ্যে ঢুকে দিতে, একটা হচ্ছে সংস্কারের ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে নির্বাচনের ফ্রেমওয়ার্ক। এখন আমি বিনয়ের সাথে একটু বলি, এই ফ্রেমওয়ার্কটা না আমরা রং করি, এইটাও কিন্তু আপনার জাজমেন্টাল কথা। কারণ এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু পলিটিক্যাল স্ফিয়ারে তৈরি হয়, এটা এমন না যে কেউ আমদানি করে আনে, এটা কিন্তু পলিটিক্যাল স্ফিয়ারে কিন্তু এই ফ্রেমওয়ার্ক তৈরি হয়। মানে আপনি স্পেস দেন বলেই কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো তৈরি হয়, মানে কেউ না কেউ স্পেস দেয় বলে তো ন্যারেটিভ তৈরি হয়, তাই না? হ্যাঁ, ন্যারেটিভ তো তৈরি হয়, ন্যারেটিভ তৈরি হওয়ার সমস্যা না। আমার তো নিশ্চয়ই আমার জায়গা থেকে কথাগুলো বলতে হবে যে এখানে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চয়ই মানুষের আকাশ ছোঁয়া ইচ্ছা ছিল, মানুষের আকাশ ছোঁয়া একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা তারা এই মুহূর্তে কিছুটা রিয়েলিস্টিক হচ্ছে। কিন্তু মানুষ তো আসলে কি দেখতে চায় যে এখানে যারা পুলিশ আছে সেই পুলিশগুলোর হচ্ছে বিচার হচ্ছে, যারা তার যে বন্ধু তাকে গুলি করে রাস্তায় হত্যা করেছে যে পুলিশ, সে পুলিশকে যাতে গ্রেফতার করা হয়,
কিন্তু সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ওই পুলিশকে হচ্ছে শুধুমাত্র বদলি করা হচ্ছে। তখন কিন্তু তার কাছে আর এম্পাওয়ার্ড ফিল হয় না, গভর্নমেন্ট দ্বারা কিন্তু আমি আর তখন এম্পাওয়ার্ড ফিল করি না। এখন আজকে এসে আমাকে বলা যেতে পারে যে গভর্নমেন্ট তুমি ফর্ম করেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন দেখছি যে আমারই বন্ধু এবং আমারই যারা কাছের মানুষজন যারা এখানে মারা গিয়েছে তাদের খুনিদের কোনো বিচার হচ্ছে না, তখন তো আমরা সবাই আসলে একই ধরনের অসহায়ত্বের মধ্যে পড়ি। এটা একটা প্রসঙ্গ। আর আরেকটা বিষয় যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে মনে করি, যেহেতু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা কিন্তু ভাইয়ের কথার মধ্যে এসেছে যে তারা কিন্তু রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছে না। তার কারণে সরকারের সাথে সাধারণ জনগণের একটা সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ আছে। অনেক সময় হচ্ছে যে গভর্নমেন্টের অনেক স্টেপ ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট সেটা তো ইন্টারপ্রিট করতে হয়। মানে একটা হচ্ছে আমার কি বলা যায়, একটা হচ্ছে আপনার আপনি একটু কি প্রিন্স ভাইয়ের বক্তব্যটাকে একটু অ্যাড করবেন কিনা, কারণ একটু এই আলোচনাটা প্রাসঙ্গিক। যেটা সাইদ আব্দুল্লাহ বলেছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাটা সমর্থন পাচ্ছে না, কিন্তু প্রিন্স ভাই যে গল্প দিল বা যে তথ্য দিল, সরি, যে 3 দফা ওনারা মিটিং করেছে, সেখানে কি মিটিং হয়েছে সেটা কিন্তু আপনারা শুনলেন। তো সেইটা কি মনে হয় সরকার সেই পলিটিক্যাল দলগুলোর সাথে সেই লেভেলে গিয়ে কাজ করছে না কেন? এখন এটা তো আমরাও বারবার বলছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে আমি শুনবো, মানে সেখানে তো আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর তো নিশ্চয়ই এটা দায়টা আমি দায় দিচ্ছি না, আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাচ্ছি। বুঝছে না, বরং আমরাও কিন্তু বারবার বলছি যে গভর্নমেন্ট তো সবার গভর্নমেন্ট হচ্ছে, তার মানে সে একটা আমব্রেলা, তার আন্ডারে অন্যান্য পার্টিগুলো আসে। এখন গভর্নমেন্টের কাজটা কি, সবাইকে আসলে এক টেবিলের মধ্যে আনা, সবার সাথে একসাথে কথাটা বলা। এবং আমি যতবারই বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি আমি বলার চেষ্টা করেছি আপনারা সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলেন এবং সেই অনুযায়ী ডিসিশন নেন। অন্তত স্টেক হোল্ডারে যাতে পিস থাকে তা, এবং স্টেক হোল্ডার যারা আছে, ছাত্র বলি, এখানে পলিটিক্যাল পার্টি বলি, বিভিন্ন ধরনের গ্রুপগুলো বলি, তারা যাতে অন্তত অ্যাপিস থাকে এবং তারা যাতে ওয়েল ইনফর্ম থাকে যে গভর্নমেন্ট কি কি ধরনের স্টেপগুলো নিচ্ছে, এবং সেই জায়গায় যাতে গভর্নমেন্টের কাছে তারা টেবিলের মধ্যে অন্তত একটা টপিক রাখতে পারে। কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়েছে ওই জায়গা থেকে যে গভর্নমেন্ট কি কি স্টেপ নিচ্ছে সেটা আমরা ছাত্ররাও জানি না, একই সাথে এখানে পলিটিক্যাল পার্টিগুলো যেটা তারা দাবি করছে তারাও জানে না। কিন্তু এখানে গভর্নমেন্টের যেটা দরকার ছিল যে সবার সাথে বসা, কথা বলা, সকলের অপিনিয়নগুলো নেওয়া। এবং আমি যেটা এখনো পর্যন্ত বিশ্বাস করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক ধরনের চেষ্টা, সংস্কার প্রচেষ্টা বলি বা যে চেষ্টা কিন্তু করা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, সেটা ইনফরমেশনটা কিন্তু আপনার রুট লেভেল পর্যন্ত যাচ্ছে না। এবং একই সাথে যেটা স্যার একটু আগে বলছেন যে এখানে আমলাতন্ত্র তাকে সাপোর্ট করছে না, আমলাতন্ত্র আর আইন শৃঙ্খলা বাহিনী এই দুইটা হচ্ছে এমন একটা জিনিস যে দুইটার উপর ভর করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং যখনই আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা যদি হচ্ছে গভর্নমেন্টকে সাপোর্ট দেয়, কিন্তু তাহলে দেখা যাবে গভর্নমেন্টের প্রত্যেকটা ডিসিশন একদম ধাম করে এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের এটা বলা যায় যে দুঃখ বলে না, চীনের দুঃখ ভয়ঙ্কর, বাংলাদেশের দুঃখ হচ্ছে তার আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র তো আসলে মূলত শেখ হাসিনা বা তাকে একটা পাপেট হিসেবে রেখে পুরো সিস্টেমটাকে সে খেয়ে ফেলেছে। ওই আমলাতন্ত্র তো এখনো পর্যন্ত স্টিল নাও সে বহাল আছে, আমি আবারও ফিরব আপনার কাছে, এটা গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু এটা কেউ এটাতে ফোকাস করতে চাই না। এবং আমরা কেন নির্বাচন, আমি হয়তো নির্বাচন চাওয়াটা কোনো সমস্যাজনক না, কিন্তু এই না আমলাতন্ত্র এবং একই আইন শৃঙ্খলা বাহিনী বহাল থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, আমি মনে করি না যে দেশের জন্য সেটা ভালো কিছু হবে। উনি মনে করেন না আসলে এই অবস্থায় নির্বাচন হলে সেটা 25-এ হোক 26-এ হোক দেশের জন্য মঙ্গল বয়ে আনবে? এবং একই 25-এ হোক 26-এ হোকের বিষয় না, বরং এটা হচ্ছে একটা পরিবর্তন দরকার। এই দুইটা উইং এর পরিবর্তনটা দরকার। এদের মধ্যে এই আমলাতন্ত্র বলি এবং আইন শৃঙ্খলা বাহিনী বলি, এটা হচ্ছে বাংলাদেশে একদম সবথেকে বড় সমস্যা। এবং বর্তমানে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে, আমি জানি না যে সংস্কার কমিশনের রিপোর্ট কি আসবে এবং সেটার ভিত্তিতে কি হবে, কিন্তু এই যে উইংগুলো আছে সেগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে আছে এবং সরকারকে যত ধরনের অসহযোগিতা মূলত কিন্তু এই দুইটা উইং থেকে করা হচ্ছে। এখন গভর্নমেন্টের সমস্যা কোথায়, সেই ওই দুইটা উইংকে কিন্তু কোশ্চেন করতে পারছে না এবং মানে কোথায় কিভাবে সে আসলে পুশটা দিতে পারবে সেটাও সে হয়তো বুঝতে পারছে না, সেটা সে প্ল্যান করতে পারছে না। একটু বলেন যে এই আমলাতন্ত্র এবং পুলিশ এই অসহযোগিতার কারণে সরকারের যত ব্যর্থতা সেগুলো সামনে আসছে বা আমরা সমালোচনা করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, এই কথাটার সাথে আমি একমত। আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে নির্ভর করে শেখ হাসিনার পতন হয়েছিল। শেখ হাসিনা গভর্নমেন্ট অ্যাবসলিউটলি পুলিশ, র্যাব না পতন হয়েছিল না, শেখ হাসিনা টিকে ছিল বলছে। টিকে ছিল এবং পতনও হয়েছে, হয়তো টিকে ছিল 15 বছর, পতন হয়েছে ওই কারণেই। এখন এই গভর্নমেন্ট এর মাঝামাঝি কোনো জায়গায় নেই, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার উপরেও নাই এবং পুলিশ প্রশাসনের উপরেও নাই, অথবা আদার্স যে প্রশাসন তাদের উপরও নাই, এবং তারাও ওইভাবে গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছেন না। পাশাপাশি এই জায়গায় এসে
গভর্নমেন্ট তার সফলতার জায়গাটা ওপেন করতে পারছে না। পাশাপাশি একটা জিনিস যেটা আমাদের প্রিন্স ভাই বলেছিলেন, যেমন এই সরকারের পতনের পেছনে ওই জুলাই আগস্টের 16 দিনের আন্দোলনে কিন্তু শেষ কথা নয়। সেটা ওরাও বলেছে, আমি ওদের সাথে একমত। সাইদও বলেছে 15 বছরের মানে ক্ষত 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 রক্ত রক্ত এবং গুম খুন এই সবগুলোর ফসল হলো সার্বিকভাবে ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণ। এই ছাত্র জনতার এবং পেশাজীবীদের অংশগ্রহণের জন্যই কিন্তু বিএনপি সহ 20 দল বা বিভিন্ন দল 15 বছর ধরে আন্দোলন করেছে। যেদিন আমরা ছাত্র জনতাকে সার্বিকভাবে মাঠে নামাতে পারবো, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে মাঠে নামাতে পারবো, সেদিন সরকারের পতন হবে। এখন এই সরকার শক্তি পেত, আমি সাইদ ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, যদি তারা প্রশাসনকে কাজে লাগাতে পারতো, বা উমামাকেও আমি কোট করছি, কাজে লাগাতে পারতো, এবং যদি অন করতো রাজনৈতিক দলগুলোকে। আপনি খেয়াল করেন, একজন উপদেষ্টাও একবারের জন্য বলে না যে এই হাসিনা সরকারের পতনের জন্য ছাত্র জনতা সহ পেশাজীবী রাজনৈতিক দল সবাইকে ধন্যবাদ দিচ্ছি, একবারের জন্য বলে না। এর অর্থ হলো এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তারা ওন করছে না, এবং রাজনৈতিক দলগুলোর শক্তিকে তারা মানে নিতে চাচ্ছে না, কাজে লাগাচ্ছে না। যার কারণে সাইদ সাহেব যেটা বললো, রাজনৈতিক দলগুলোর যে ভিত্তিটার থেকে যদি এরা সাপোর্ট না পায়, তাহলে কি করে তারা তার সামনে আগাবে? এখন তো কোনো সরকারি দল বিরোধী দল নাই, এমন না যে বিরোধী দল আছে। এখন আমরা সবাই সরকারের পক্ষে, সকল দল সরকারের পক্ষে। তো যেখানে আমরা সবাই সরকারের পক্ষে, এখন ডক্টর ইউনূসের সরকারের উচিত সকল রাজনৈতিক দলগুলোকে কাজে লাগানো। তাহলেই কিন্তু সরকারের ভিত্তিটা অনেক মজবুত হয়ে যায়। ছাত্র তো আছেই, মজবুত যখনই হবে তখন পুলিশকে আপনি অর্ডার করেন, আপনি নিরাপত্তা বাহিনীকে অর্ডার করেন, আপনি র্যাবকে অর্ডার করেন, তারা ক্যারি করবে। কিন্তু এখন ক্যারি করছে না কেউই, যার কারণে এই সরকারের কোনো সফলতা আমরা দেখছি না। প্রিন্স ভাই, আপনার কাছে শুনতে চাই, যেটা সাইদ বলল যে ওই রাজনৈতিক দলগুলোর সমর্থন সরকার পাচ্ছে না, কিন্তু আপনার বক্তব্য যেটা আপনি খুব পরিষ্কার করেছেন, 3 দফা আলোচনা হয়েছে, আসলে অন্তঃসার শূন্য আলোচনা। এখন যদি রাজনৈতিক দলগুলোকে এই মুহূর্তেও যদি তারা একসাথে কাজ করে, তাহলে কি এই সংকট উত্তরণ করে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো কিনা? আচ্ছা, আমি এবং যদি করেও সেটার মোডালিটি কি হবে? আচ্ছা, আমি ওই প্রশ্নের অবশ্যই আপনি ওইটা আসছি। তার আগে একটু ছোট ছোট করে 1-2টা কথা বলি, কারণ আমার বিবেচনায় এখানে আমরা আমাদের পারসেপশন থেকে যে আলোচনাগুলো করছি প্র্যাকটিক্যাল, আমি কোনো তাতে দেখি না। একটা আসি, আসলে কিন্তু আমি যদি বুঝে থাকি, আমরা কিন্তু আমাদের হতাশা না, আমাদের আকাঙ্ক্ষার কথাটা বলছি। আমি বোঝার জন্য বলি, কিন্তু না আছে এর পাল্টা বলছি, কিন্তু হতাশ হচ্ছে সাধারণ মানুষ। যেটা আমি বলেছি যে হাজার হাজার লক্ষ মানুষ যেভাবে গেল, এবং এই মানুষ আশাহত হলে তাকে তুলে এনে, এই যে আপনি যে বললেন আমরা যদি ভালো কাজ করতেছি তা মানুষকে নিয়ে তো করতে, আপনি তো আর করতে পারবেন না। এটুকু বলে থামলাম, ব্যাখ্যা দিলাম না, এটা মনে রাখেন কথাটা। আবার রিপিট করছি, যে মানুষকে যদি হতাশ হয়, আমি তো যা করবো এই মানুষকে কনফিডেন্সে নিয়ে করব, ওইটাও আমরা ভবিষ্যতে পারবো না, সেটা আরেকটা সংকট তৈরি হবে। দাঁড়িয়ে টানলাম। এবার একটা আলোচনা আসলো বলে না বলে পারছি না, যে গভর্নমেন্ট তো পলিটিক্যাল না, এটা তো আমরা জানি, এবং কারো যদি রাজনৈতিক বিলিপ থাকে কোনো জায়গায় থাকে, সেটা বাদ দিয়েই তো তারা এসেছে নাকি? আপনি দেখবেন ভেরি মাস পলিটিক্যাল কথা বলছেন না, কারণ এটা আমি বলতেও লাগে, কারণ এখানে অনেক উপদেষ্টা আছে, নানা কারণে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি এও বলেছি অনেক কাজ, যে সংস্কার, এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, বারবার বলি ওনাকে এত সময় দেওয়ার দরকার ছিল না তো, কারণ উনি দীর্ঘদিন ধরে করছে, আমরাও কাজ করছি। ওনাকে যদি সরকার বলতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তুমি আলাপ আলোচনা করো, মানে আপনি আলাপ আলোচনা করেন, করে তাদের সাথে কোনটা ঐক্যমত, তার ভিত্তিতে ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্ট দেন, খুবই ভালোভাবে দিতে পারতো। এই কনফিডেন্স কিন্তু আমাদের আছে, কিন্তু আমি দেখছি হচ্ছে না। মানে আমি এই কারণে বলছি, কিন্তু দেখেন, সরি কথাটা অন্যদিকে চলে গেলাম। একজন উপদেষ্টা বললেন সংস্কারের কথা বলে রাজনৈতিক দলগুলো 53 বছরে কি করছে, এই অথরিটি কে দিয়েছে তাকে এই কথা বলার? আপনি আসছে ওই যে রাজনৈতিক দলকে আস্থায় নেওয়ার কথা বলছেন, আপনি একজন উপদেষ্টা দেখলাম, তিনিও শ্রদ্ধাভাজন, আমাদের মানে আপন লোকই বলতে পারি, আন্দোলনের সক্রিয় কি রাজনৈতিক দল। হ্যাঁ, আমাদের দলের মধ্যে যার যার একটা আছে, সব দল তো এক না, কমিউনিস্ট পার্টি, বিএনপি, জাতীয় পার্টি, তার বিভেদ আছে, আমাদের 71-এর বিরোধী শক্তিও আছে, সেটাও যার যারটা আছে। উনি বললেন দলগুলো নাকি ফ্যাসিস্ট, তার কি বলে যে এইটা পরিবর্তন করে নাই, তাহলে হোয়াট ইজ ইট? আমাদের একজন উপদেষ্টা, যাকে আমাদের ইউনূস সাহেব কি মাস্টার মাইন্ড আরো কি বলে যা বললেন, পরে ব্যাখ্যা একরকম দিলেন, তিনি এসে কি বললেন? আগে গৃহযুদ্ধের কথা বললেন, কদিন আগে তিনি ফেসবুক পোস্ট দিয়ে কি বললেন?
কোনটা কোথায় যাচ্ছে? তাহলে আপনি এখন আমি এক কথাটা তুলছি এই কারণে আমরা বুঝতে চাই, ওই যে রাজনীতি যৌক্তিকের কথা বলেন, আমরা বুঝতে চাই এই কথাগুলো তার ব্যক্তিগত বক্তব্য নাকি সরকারের বক্তব্য। যদি সরকারের বক্তব্য হয় তাহলে গুরুতর প্রশ্ন রয়েছে, এবং তাহলে এই সরকারের কাছ থেকে কি করে রাজনৈতিক দলগুলোকে আপনি আস্থায় নিয়ে কাজটা করবেন? না, আমরা তো এও শুনেছি একজন উপদেষ্টা একটা বলেছেন, কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন এটা ওনার ব্যক্তিগত মত। আচ্ছা আসছি এবার ওই যে তাহলে আরেকটা সময় বলেন। আমি এইটা আরেকটা অদ্ভুত জায়গা দেখছি, আমি জানি না আমার থেকে এখানে শিক্ষক অন্যরা আরো আছেন, উনি তো পার্লামেন্টে ইয়াং হলে অনেক অভিজ্ঞ, আমরা তো উপদেষ্টাদের কথা ভাই জানি। এই যে প্রেসম্যানরা তারাই তো দেখতেছি প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা যাই হোক এত সবের পরে তিনি 25, 26 এবং যদি কিন্তু মিলায় অনেক কথা কিন্তু বলেছেন। এমনকি উনি বলছেন হ্যাঁ যদি সংস্কার না হয় রাজনৈতিক দলগুলো চাইলে আমি দিয়ে দিব, কথার কথা। উনি পরের দিন এসে বললেন জুন। হোয়াট ইজ ইট? তাহলে কারটা আমরা করব, এই অথরিটি কার দিল, কে দিল তাকে অথরিটি? তাহলে আপনি, আমি বলছি যে সরকার তার যদি এইরকম একটা অবস্থায় থাকে আপনি কি করবেন? বরঞ্চ আমার ধারণা উনি এটা বলেন নাই যেটা বলেছেন, আমি দায়িত্ব নিয়ে যদি পত্র পত্রিকা বা আমাদের সাথে তো রাজনৈতিক দলগুলো শুধুমাত্র আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া তাদের সাথে তো আমাদের যোগাযোগ আছে। আমি তো দেখি সরকার এই রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিলে অনেক বেশি তাদের প্রতি সমর্থন ব্যক্ত করে যাচ্ছে। একটা প্রশ্ন এই পর্যন্ত তাদের মানে বিরুদ্ধে আমাদের কোনো পজিশনটা নেই, কারণ আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই সরকার যদি ফেল করে এই দায় কিন্তু আমাদের সবারই। এবার লাস্ট আপনি যেটা বলছেন আমি বলি, এখন এই যে সরি উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা বলি ওই যে বললেন যে আস্থায় নেওয়ার কথা। হ্যাঁ, আমাদেরকে আস্থায় নিলে কোনটা শুনতে হবে, এটা তো খুবই কথাটা হয়তো উনি অত বলতে পারেননি, খুবই ভালো বলছেন, খুবই কারেক্টলি। এটা আমরাও বলি যে অর্থনীতি হচ্ছে ভিত্তি কাঠামো, রাজনীতি উপরি কাঠামো, ওইটা ঠিক না বললে পারবেন না। এখন আমি একটা উদাহরণ দিয়ে খালি বলি, আরে সংস্কার করলে আগে তো দরকার ছিল বাজার ব্যবস্থা সংস্কার। আপনি বাজার ব্যবস্থা সংস্কারের কোনো আলোচনা দেখছেন? তাহলে আপনি কি করে করবেন? আপনি আগের যে পথ ছিল, আগের সরকারের পথ, হাসিনা যেভাবে সিন্ডিকেট যা ব্যবসা করছে অবিকলতাই রাখতেছেন, আপনি পুরো এই বাজার ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনাই নাই, আপনি করবেন কিভাবে? আপনি মানুষ কি? আমি এইখানে আসার আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কাফরুলে, এলাকার লোকজন, আমি ট্রান্সপোর্ট ওঠার আগে প্রায় ঘেরাও, বলছে ভাই গত 30 বছরে এইখানে যে ধরনের মাস্তানি ঘটে নাই, আইন শৃঙ্খলা অবস্থা ঘটে, সম্প্রতিকালে ঘটছে, কি অবস্থায় আছে? তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে যদি এখনো সময় আছে, কি আমি কংক্রিট বলেই শেষ করি, প্রথমে বলতে হবে, কারণ যে সময়টা চলে গেছে 130 দিন আমি উল্লেখ করছি এই জায়গায়, আপনি যে সংকট ঘটে গেছে এখন কিন্তু দ্রুত এটা পারবেন না। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে বলেন দ্রুত কি কি সংস্কারটা কি কি করতে চান, যা জনকল্যাণমুখী। আপনি দলের দিকে তাকাবেন না, তার স্বার্থের দিকে তাকান না, সেইটুক একমত হন। একমত হয়ে আপনি অবশ্যই এটা তো আপনার একটা অনির্বাচিত সরকার, তাকে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়ার কাজ করতে হবে, মানুষ এটা চায়, সেই ফ্রেমওয়ার্ক করতে হবে। আপনি যদি সেইটা কেন যদি দেরি করেন, আমি কিন্তু আগেও বলেছি, এটা বলি, যদি দেখতাম সংস্কারের খুব পজিটিভ কাজ হচ্ছে তাহলে 2 দিনের জায়গায় 3 দিন 4 দিন 5 দিন নিয়ে করতাম না। বরঞ্চ দেখছি ওই যে সংকটের কথা যেটা বললেন, যদি ওনারা যথাসময় এখন কাজ না করেন, ইচ্ছা করলো একটা ভালো নির্বাচন করে যেতে পারবেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখন জনমনে ঘুরে ফিরে করছে। সেই সংকট কিন্তু ওনারা উত্তর যত দেবেন তার থেকে যদি বলি উত্তর আমাদের দিতে হবে, ওইখানে আমি জানি না পাটোয়ারি কি কারণে বলেছেন ছাত্রদের কথা, কিন্তু আমি বলছি, আমি কিন্তু কি দেখি জানেন, এই সরকারের এই ধরনের ব্যর্থতার প্রধান উত্তর দিতে হবে এই রাজনৈতিক দল। ভাই, আসামির কাঠগড়ায় আমাদেরকে আগে দাঁড়াইতে হবে, আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি সরকার ব্যর্থ হয়। বিষয়টা কেমনে দেখেন? আমরা কতবার আসামির কাঠগড়ায় দাঁড়াবো? এখন ছাত্রদের এই সরকারের কোনো রাজনৈতিক দল ছিল না, 111-এর সরকার ছিল সেনা সমর্থিত, যেহেতু কোনো রাজনৈতিক দল ছিল না, স্বাভাবিকভাবে এই সরকার ছাত্রদের উপর ডিপেন্ড করেছে। ছাত্ররা বুঝে না বুঝে যেভাবেই হোক সেই ডিপেন্ডে ছাই দিয়েছে, সরকারের পক্ষে আন্দোলন করেছে, অমুককে হটা, অমুককে সরা, অমুককে রাখা যাবে না, এগুলো করেছে। আবার ভালো কথাও বলেছে, ভালো কাজও করেছে, ভালো কথাগুলো রিফ্লেক্ট হয়নি। সবাই মিলে একটা বাঘের পিঠে বসে পড়ছে। এই বাঘের পিঠ থেকে নামা এত সহজ না, রিজাইন করলেও রিজাইন করা কঠিন, খুব কঠিন পরিস্থিতিতে চলে গেছে সবাই মিলে, বুঝে না বুঝে। আমার দুঃখটা হচ্ছে একটা বিশাল অংশের ছাত্র, আমি মনে করি জেনুইন গুড সোল স্টুডেন্ট, যারা রিয়েলি দেশপ্রেমিক ছিল, রিয়েলি দেশ সংস্কার করতে চেত, এবং আমার ভয় হচ্ছে তাদের অনেকে হারিয়ে যেতে পারে এর মধ্যেই। অনেকে ডিমোটিভেট হয়ে সরে আসবে, অনেকে একসময় দেখবে যে তার আদর্শটা প্রতিফলিত হচ্ছে না, সে কিছু না বলে আস্তে আস্তে রাজনীতি থেকে সরে আসতে পারে, অনেকে আবার সুকৌশলে এগিয়েও যেতে পারে। নাও অ্যাজ এ হোল বিশাল কিছু সেখান থেকে অর্জন হবে, আমি সেটা দেখতে পাচ্ছি 2টি কারণে। একটি হচ্ছে ছাত্ররা বেশি ফ্রন্টে এনিমি বানিয়ে ফেলেছে,
জাতীয় পার্টি, কখনো কখনো রাষ্ট্রপতি, কখনো বিচারপতি, কখনো অনেক কিছু, যেটা দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তারা সকলের কাছে সম্মানিত ছিল, সকলের কাছে সমাদৃত ছিল, সকলে তাদের কাছে শুনতে চাচ্ছিল, সকলে তার কথাটা ছাত্রদেরকে বলতে চাচ্ছিল যে আমরা এটা চাচ্ছি, তোমরা কি মনে করো। সেখানে একটা গ্যাপ হয়ে গেছে। উপদেষ্টাদের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। ক্যাবিনেট মিনিস্টার ফর্ম করবে, সব মিনিস্টার একটা কথা বলবে, একটা ভয়েস। ডিফারেন্স যদি হয় আপনাকে ডিজাইন করে ডিফার করতে হবে একদম স্ট্রিক্ট ফরম্যাটে। আরেকটা হচ্ছে আমাদের সাইদ ভাই খুব চমৎকার বলছেন, হতাশ হতে পারার মানবাধিকার, এটা ভালো বলতে পারছি, কোনো সন্দেহ নাই। আগে বাক স্বাধীনতা কম ছিল, আমি আর প্রিন্স ভাই তো প্রায় 1200-1400 টকশো করেছি, এক ট্র্যাকেই কথা বলেছি সবসময়, সে 12 সাল থেকে আজ পর্যন্ত এক ট্র্যাকেই কথা বলেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের কথা বলতে কোনো বাধা ছিল না। তবে এখন বরঞ্চ কোর্টে মব জাস্টিস হচ্ছে, কোর্টে আইনজীবী পিটানো হচ্ছে, আইনজীবীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো তো আগে ছিল না, এগুলো তো খারাপ জিনিস। বিচারপতিকে ডিম মারা হচ্ছে, হ্যাঁ এটা তো খুব খারাপ জিনিস। তো এগুলো তো আসলে সর্বোচ্চ লেভেলের মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোচ্চ লেভেলের স্টেটলেসনেস। যখন স্টেটলেসনেস থাকবে, কন্ট্রোল থাকবে না, নিরাপত্তা থাকবে না, তখন অসংখ্য স্টেক হোল্ডার অসংখ্য কনস্পিরেসি করবে এবং রাষ্ট্র সেগুলো সামাল দিতে পারবে না। তাহলে এগুলো সবগুলোর রেমেডি আমরা নির্বাচনে খুঁজছি, এরকম আমি সেটা এখনো বলছি না, আমি আমলাতন্ত্র নিয়ে বলছি। ঐতিহাসিকভাবে বাঙালি জাতির একটা লজ্জা আছে, বাংলাদেশে যখনই যে সরকার গঠন করেছে আমলাতন্ত্র তাকে সহযোগিতা করেছে। আমি আমার নিজস্ব স্টাডি থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দেশে 12টি ইলেকশন হয়েছে, প্রত্যেক ইলেকশনের আগেই আমলাতন্ত্র যারা সরকার হবে তাকে সহযোগিতা করেছে। আর এখন একটা সরকার বসে সরকার গঠন করে ফেলেছে, তারপরে সহযোগিতা পাচ্ছে না কেন? ওই যে বাঘের পিঠে যারা বসেছে তারা কখনো কখনো মুখের উপরে বলছে আন্দোলনে আপনার কোনো ভূমিকা নাই, আপনি স্বৈরাচারের দালাল, আপনি স্বৈরাচারের দোসর। এই একটা পরিস্থিতির কারণে আমলাতন্ত্র, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, পেশাদারিত্ব দেখাতে পারছে না, তাদেরকে পেশাদারিত্ব দেখানোর সুযোগ দেওয়া হয়নি। তাদেরকে যদি প্রফেসর মতিন যেটা বলেন যে আমলাতন্ত্র, পুলিশ এরা সবসময় একটা ব্যাকআপ চায়, পলিটিক্যাল পার্টির স্ট্যাবিলিটি, ইটস নট ব্যাকআপ, উনি যেটা বলতে চাচ্ছেন স্ট্যাবিলিটি, যে আমি যে কাজটা করব আমি একজন আন্ডার অর্ডার করব, যিনি অর্ডারটা দিচ্ছেন তিনি একটা সার্টেন সময় থাকবেন এবং এটাকে ক্যারিড ফরওয়ার্ড হবে। অর্থাৎ আমার এই অর্ডারটা ফলো করার কারণে আমাকে যেন ডিসিপ্লিনারি প্রসিডিং ফেস করতে না হয়। ঠিক সেই জায়গাটায় গিয়ে আমার মনে হচ্ছে সরকার স্ট্যাবিলিটির সুবাতাস দেখাতে পারেনি। প্রফেসর মতিন, আপনি নিজেও লোক প্রশাসনের সিনিয়র অধ্যাপক, আমলাতন্ত্রের ঘোরের মধ্যে আটকে গেল কিনা সরকার? আচ্ছা, তার আগে আমি একটু উত্তর দেবো। 1/11 এবং 5 অগাস্ট দুটি যে সরকার, আপনি দেখেন এই দুটির নেচার কিন্তু ভিন্ন। যেটা শামীম সাহেব বলেছেন যে একটা সেনাবাহিনী ব্যাকড, আর একটি হচ্ছে ছাত্র জনতার ব্যাকড। এখন দেখুন, কথা বললে অনেকগুলো কথা আসে, যেটা সাইদও বলেছেন হতাশা। আমি তো অনেক টকশো করেছি এবং চূড়ান্ত দুর্দিনে করেছি, যখন পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন এখানে আসতে সাহস পেত না, আমরা তখনও প্রোগ্রাম করেছি। বের হয়ে অনেক সময় ডিজিএফ এর ফোনও পেয়েছি। কিন্তু গত হচ্ছে এটা 5 তারিখে না, কিন্তু তার আগে যদি আপনি ব্যাক 7 ইয়ার্স, আমরা তখন থেকে প্রোগ্রামগুলো করছি, ঝুঁকি নিয়ে করেছি। তখন কিন্তু আমাদের ঝুঁকি ছিল, এখন হয়তো কথা বলার ঝুঁকি নাই, এটা ফিল করি। এই কারণে হয়তো আমার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। আপনি যেটা বলেছেন যে দেখুন এই যে আমলাতন্ত্র, আমি একটা কথা প্রথমে বলেছি, যেটা ব্যাকআপ, যেটা শামীম সাহেব বললেন যে স্ট্যাবিলিটি। আমি যখন কোনো কাজটা করব, ধরুন আমি একটা এক্সাম্পল দিই নাম উল্লেখ না করে, একজন পুলিশ অফিসারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখন আগের মতো করে কাজ করছেন না কেন? এখন তাদের উত্তর হচ্ছে এরকম যে আমি যে কাজটা করব, আমার কাজ ভালো হতে পারে, মন্দ হতে পারে, এর যে একটা সাপোর্ট যেটি আমি পাবো রাষ্ট্র থেকে, এই সাপোর্টটা কিন্তু এখন আমি পাচ্ছি না। আর এই সাপোর্টটা এই সরকার আমাকে দিতেও পারবে না, যার ফলে আমরা ওয়েট করছি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে। তার মানে দিন শেষে আপনাকে কিন্তু পলিটিক্যাল একটা গভর্নমেন্টে যেতে হবে। এখন ধরেন অনেকে বলেছে যে এই যে উদুত ভাই বলেছে, প্রিন্স ভাই বলেছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারকে ওন করছে এই সরকারকে। কেন অন করছে? রাজনৈতিক দল দেখছে এই সরকার যদি ব্যর্থ হয়, সরকার কি করছে? না, রাজনৈতিক দল এই সরকারকে অন করছে। আমার ধারণা এই সরকার রাজনৈতিক দলকে অন করছে না। কেন করছে না? কারণ তারা, আপনি ডে 1 থেকে যদি দেখেন, আমি সমালোচনার জায়গায় বলছি, আমি একটা প্রেক্ষাপট তুলে ধরি। প্রধান উপদেষ্টা এয়ারপোর্টে নেমে যখন বললেন যে এই ইয়াং জেনারেশন এরাই কিন্তু হিরো, আমরা কিন্তু বৃদ্ধ, আমরা জিরো। তাহলে বৃদ্ধ দিয়ে কিন্তু আপনি সরকার গঠন করেছেন, যাদের বয়স অ্যাবাভ 70 আপনি তাকে দিয়ে কিন্তু সরকার গঠন করেছেন, হাতে গোনা 2-1 জন ইয়াং চ্যাপ ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু তাদের স্ব ফিল্ডে তাদের যে কৃতিত্ব, তাদের যে পাণ্ডিত্য, তাদের যে অবস্থান, এটি নিয়ে আমার বিন্দু পরিমাণের সন্দেহ নেই। কিন্তু আপনি দেখবেন যে 75, অ্যাবাভ 75, এবং প্রধান উপদেষ্টার বয়স এখন 84। আপনি
যদি আমি বলি বায়োলজিক্যালি আপনি চিন্তা করেন, বায়োলজিক্যালি চিন্তা করেন, একটা মানুষের যে বয়স, আমার যে বয়স, আপনি সকালবেলা যে কথা যদি বিকালবেলা মনে থাকে, আমার ধারণা সকালবেলার কথা দুপুরবেলা মনে থাকে, আমি সন্দেহ, আমি সরি টু সে, আপনি সেইটাকে দিয়ে আপনি এই যে যিনি এখন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার যে অ্যাপ্রোচ এবং তার যে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে ক্যাপাবিলিটি, আমি তো মনে করি এটা সম্ভব না। কারণ যার ফলে পুলিশ বাহিনী বলার, এই যে ব্যুরোক্রেসি বলার কাজ করছে না, এটা সত্য। কিন্তু এখন কি করতে হবে, এখন যেটা করার সেটা হচ্ছে অতি দ্রুত, আমি কিন্তু যেটা পজিটিভলি দেখতে চাই, অতি দ্রুত আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কার তো একটা বড় ফিল্ড, বড় ক্যানভাস, আপনি কোন সংস্কার করবেন? রাষ্ট্র কাঠামোর সংস্কার করবেন, রাজনৈতিক দলের সংস্কার করবেন, অর্থনীতির সংস্কার করবেন, শিক্ষার সংস্কার, কোনো আলোচনা আসছে? কোনো আলোচনায় আসে নাই। আপনি সমালোচনা করছি না, সমালোচনা করতে পারেন, আমি সমালোচনার জন্য করছি না। দেখুন, এই 5 তারিখের আগে বাংলাদেশে এই যে শিক্ষার্থীদের সাথে পেশাজীবী, যেটি অজিত ভাই উল্লেখ করেছেন, আমরা নিজেরা কিন্তু মাঠে, আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি। 3 তারিখের ডেমনস্ট্রেশন করতে গিয়ে যদি 5 তারিখে শেখ হাসিনা ফল না করতে, আমি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হতাম, হয়তো আমি পৃথিবীতে থাকতাম না। আমার মতো অনেক শিক্ষক কিন্তু এই রাজপথে নেমেছে, হয়তো ঢাকা শহরে কয়েকটাকে আপনি দেখেছেন, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি তো ফোকাস করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি পজিটিভ পরিবর্তন আসার, কিন্তু আমি হতাশ, যেটা উনি বলছেন যে হতাশ না, আমি হতাশ এই কারণেই এই সরকারের কাছে আমাদের একটা প্রাপ্তি ছিল। আমি হতাশ এই কারণে, এই হতাশটা কিন্তু আজকে আমি শো করছি, এর আগে আমি টক শো করেছি সরকার, আমি হতাশ হই নাই। কেন? এখন আমি চাচ্ছি সেটি হচ্ছে, আমরা একটা শেল্টার চাই, যে শেল্টার দিতে পারবে আমাদেরকে রাষ্ট্র কাঠামো। সেটি হচ্ছে একটা রাম বলেন, একটি নির্বাচন। আমি ভোট দিতে চাই, বুঝতে পেরেছি, আমি ভোট দিতে চাই, ভোটের মধ্য দিয়ে একটি জনগণ সরকার আসবে, যাকে আমি কন্ডেম করতে চাই, কাঠগোড়া দাঁড় করতে চাই, যে আপনাকে ভোট দিয়েছিলাম এই কারণে আপনার ভালো লাগে নাই, আমি আপনাকে পরিবর্তন করতে চাই। এই যে পরিবর্তন করার যে স্মুথলি আমার ভোটটা যাকে আপনি চান, ওই পদ্ধতি আমি চাই, যেটি ছিল বাংলাদেশে। আপনি বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো নির্বাচনে আপনি 12টা নির্বাচন আপনি তুলে ধরেন না কেন, আমার দেখা মতো, আমার বয়সে আমি যে করে ভোট দিয়েছি, এই 3টে নির্বাচন আমার কাছে সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু সবচেয়ে নির্বাচন হচ্ছে 3টি তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ আমার কথা শেষ করি, এটা দেই, সেটি হচ্ছে সরকারের ভিতরে একটা বড় ধরনের সমন্বয়হীনতা আছে। যে কথাটা বলা হচ্ছে, একজন কথা বলছে, উনি ওন করছেন, এটা ওনার ব্যক্তিগত সমালোচনা করছে, এই কথাটা কিন্তু আগের সরকারে বলেছে, এটা ওনার ব্যক্তিগত মতামত। তাহলে উনি পার্লামেন্টে কেন, উনি কেন ক্যাবিনেটে, তাহলে ওনাকে বাদ দিয়ে দেন তো। সুতরাং এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে পূর্বাপর ঘটনাগুলো চলে আসছে। আমি যেটা মনে করি যে মৌলিক কিছু জায়গায় নির্বাচন সংক্রান্ত, যেটি নির্বাচনের সংখ্যা দেখা দিচ্ছে, আমার কথা হচ্ছে জনগণ তার ভোটটা দিতে চান এবং তার পছন্দের প্রার্থীকে দিতে চান, এই ব্যবস্থা প্রথমে নিশ্চিত করুন। আর যদি রাজনৈতিক দলগুলো তাদের এই জনগণের পালস, শিক্ষার্থীদের পালস, তারা পরিবর্তন চায়, এই পরিবর্তন যদি সরকার যে রাজনৈতিক দলই গঠন করুক না কেন, উনি যদি সেই পরিবর্তন করতে না পারেন, তাহলে আমি মনে করি জনগণের কাঠগড়ায় ওই রাজনৈতিক দল যাবে, কারণ জনগণ এই মেসেজগুলো রাজনৈতিক দলকে দিয়েছে। কিন্তু আপনি এখন এসে যদি মনে করেন যে এইরকম ঢাক ঢাক গুড় গুড় করে আমি টাইম কিলিং করব, তাহলে আপনি বিপদগ্রস্ত হবে এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ব্যর্থ হবে। এই জায়গা আমরা চাই না। আপনার কাছে আসতে চাই, আপনাকে প্রশ্ন করছি না, আপনি অনেকগুলো সাপ্লিমেন্টারি মনে হয় বলতে চেয়েছিলেন, সেটা যদি বলেন। আর একটা জিনিস হচ্ছে, মোটামুটি আমরা এই সাইডের ভাইবটা অনেকটা এরকম যে নির্বাচন একটা রেমেডি, যেটা দিলে হয়তো অনেকখানি সংকট কেটে যেতে পারে, সেটা আপনি মনে করেন কিনা? আচ্ছা, নির্বাচন একটা রেমেডি, এই ব্যাপারটা কিন্তু আমি অস্বীকার করিনি। আমি প্রথমবার যখন কথা বলেছি, আমি কিন্তু বলেছি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, পাবলিক রিপ্রেজেন্টেশন না থাকলে আপনি বাংলাদেশের অলমোস্ট 18 কোটি, যদি অফিসিয়াল, আনঅফিসিয়াল কিন্তু 20 কোটির মতো মানুষ আছে, এই মানুষকে আপনি একই স্ট্রাকচারে নিয়ে তাদের প্রশাসনের কার্যভার গ্রহণ করতে পারবেন না। 2 নম্বর যেটা ব্যাপার, একটু আগে কথা বলছিলাম, শামীম হায়দার পাটোয়ারী ভাই অনেক চমৎকার কয়েকটা কথা বলেছে, আমার সাথে একমত হয়েছেন, কিন্তু একটা ব্যাপার মনে হয় আমার একটু সাবস্টেন্সিয়েট করাটা জরুরি, শ্রদ্ধার সাথে করছি। নাম্বার 1, শামীম হায়দার পাটোয়ারী এবং রুহিন হোসেন প্রিন্স ভাই সিপিবির বললেন 1400-র মতো টকশো করেছেন এবং কথা বলতে গিয়ে কখনো বাধা পাননি। প্রশ্নটা হলো, বাধা কখন আসে? যখন আপনি পাওয়ার স্ট্রাকচারের বিপরীতে গিয়ে কথা বলেন। জাতীয় পার্টি কি পাওয়ার স্ট্রাকচারের বাইরে ছিল? আওয়ামী লীগের সাথে একই সাথে ছিল। এমনকি যখন উমামাকে একটু আগে প্রশ্ন করা হলো যে এরাই তো সরকারের নিয়োগকর্তা, তাহলে এখন বাইরে কেন কথা বলে? আমার কাছে মনে হয় এটাই তো গণতান্ত্রিক চরিত্র হওয়া উচিত, যে নিজের নিয়োগকৃত কেউ যদি থাকে তাকেও প্রশ্ন করতে হবে, যাতে তারা অ্যাকাউন্টেবল হয়। আমি তো এটাকে পজিটিভ সেন্সে দেখি। বরং
এইটা যদি না থাকে আর্টিকেল 70 এটার যে ঝামেলাটা ছিল এই ঝামেলা তো নিরসনের জন্য এটা চেষ্টাটা চালানো হচ্ছে। তবে একটা ব্যাপার আমার খুবই সিরিয়াস আপত্তির জায়গাটা আছে, সেটা হলো কেউ যদি বলে আগে কথা বলেছে কখনো বাধা পায় নাই, যারা কথা বলতো যারা বাধা পেয়েছে তারা জানে এটার ব্যথাটা কোথায়। আমরা তো এটাও দেখেছি, যদি ওকে যদি এই প্রশ্নটা করা হয়, পাল্টা প্রশ্ন তো আমিও করতে পারি। 2018 সালের যে জোটটা ছিল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল এবং পরবর্তীতে এসে আওয়ামী লীগ ইলেকশনের পরে এসে বিরোধী দল হয়ে গেল। অনেকে হেসে হেসে বলতো গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে। তার মানে ব্যাপারটা তো এমন যে একই সাথে ইলেকশন করে এসে আমাকে যে প্রশ্ন করা হলো সেটার দায়িত্ব তাহলে বোধহয় শামীম হায়দার পাটোয়ারি ভাইয়ের পরে তো বোধহয় গড়ায়। এবং তারপরের প্রশ্ন হলো যে এই যে বিভিন্ন ক্ষেত্রে কথা বলার সময় ইভেন 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন, কত নির্লজ্জপূর্ণ একটা ইলেকশন হয়েছে চিন্তা করতে পারেন, যে ডামি প্রার্থী এইটা মানুষ গর্বের সাথে বলতো। এমনকি জাতীয় পার্টির অনেক প্রার্থী নিজেদের পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টির পক্ষ থেকে ইলেকশন করছে এই কথাটাও যখন বলতো, তাহলে তারা আসলে কতটা বাধা পাওয়া উচিত বলে আমি একটু প্রশ্ন দিয়ে দিয়েছেন। রহিন হোসেন প্রিন্স ভাইয়ের কাছে ওই যে 1400, যদিও ভাই বলেন নাই কিন্তু একসাথেই যেহেতু বললো, দুইজন কথা বলেছে, আমার মনে আছে বাংলাদেশের ডেমোক্রেসি ধ্বংস যদি করা হয় এবিএম খায়রুল হকের হাত দিয়ে, যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে। আমি কিন্তু ওই যে রিটটা যেটা করা হয়েছে ওইটার কিন্তু আমি ইন্টারপ্রেটার হিসেবে আমিও কিন্তু এটার পার্টি ছিলাম। এই যে গতকাল যে ঐতিহাসিক একটা রায়টা হয়েছে 2011 সালে, যে সংক্ষিপ্ত রায়টা দেওয়া হলো যে পরপর 2টা ইলেকশন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে, কিন্তু পরবর্তীতে অলমোস্ট বোধহয় 16 মাস পরে, আমি যদি ভুল করে একটু কারেক্ট করে দিবেন, 16 মাস পরে পূর্ণাঙ্গ রায়টা যখন হলো, এর ভেতরে ওই যে সংক্ষিপ্ত আদেশ ছিল ওইটার কিন্তু ব্যত্যয় ঘটিয়ে অন্যরকম রায় হয়ে গেল। এবং 2013 সালে ইলেকশনের আগে শেখ হাসিনা স্বৈরাচার তো 2024 সালে এসে হয় নাই, শেখ হাসিনা স্বৈরাচার ওই পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই ছিল, কারণ তার ইন্টেনশনই ছিল এইভাবে ক্ষমতায় থাকবে। 2013 সালের অক্টোবর মাসে এই সিপিবি বাসদ তাদেরকে ডাক দিয়ে নিয়ে শেখ হাসিনা সহযোগিতা চেয়েছিল এবং তারা কিন্তু সহযোগিতার প্রশ্নে একমত হয়েছিল। এই জন্য আমি বলি যে 1400 কেন, যদি 14 লাখও টকশো করা হয়, পারফেক্ট বিরোধী ভয়েসে সিপিবি বা জাতীয় পার্টি ছিল কিনা, যদি না থাকে তাহলে তো বাধা আসার কোনো প্রশ্নই আসে না। তবে যাই হোক, সামনে রাজনৈতিক দলের অবশ্যই ভূমিকাটা থাকা দরকার, কারণ রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক সংস্কার করা পসিবল না, আমি কিন্তু এটাও বিশ্বাস করি। আমার মনে হয় যে কথা বলার ভেতরে উভয় পাশের ভারসাম্যটা আমাদের রাখা উচিত, কারণ 16 বছরের জঞ্জাল একদিনেও যেমন কাটা উচিত না, একই সাথে রাজনৈতিক দলকে যদি ইগনোর করা হয় এটাও চরম অবমাননাকর হবে। কারণ গণতান্ত্রিক পরিবেশে ব্যাক করার জন্য রাজনৈতিক দলগুলোর স্যাক্রিফাইস অসম্ভব রকমের স্যাক্রিফাইস ছিল, সেটা এই সরকারের অনেক উপদেষ্টা বোধহয় এটা মেইনটেইন করতে পারছে না তাদের। মামা ফাতেমা, স্বস্তি চাই বাংলাদেশ, শান্তি চাই বাংলাদেশ, আর নিরাপত্তা চাই বাংলাদেশ, তো এই 3 কাজের জন্য সরকারের কাছে আপনি কি কি পরামর্শ রাখতে চান? ঠিক আছে, ভালো পরামর্শের, সরকার তো তার মতো করে কাজ করে যাচ্ছে, সরকারকে পরামর্শ দেওয়ার, পরামর্শ তাদের শোনারও বা কতটুকু ইচ্ছা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাইদ ভাই যখন বলছিল তখন বিষয়টা ভাবছিলাম আর কি, যে পলিটিক্যাল পার্টির কথা যখন উঠছে, সব পলিটিক্যাল পার্টি তো একই জায়গায় ছিল না। আমি যদি বিএনপি আর সিপিবিকে মিলিয়ে ফেলি তাহলে তো হবে না, হয়তো আজকে তারা একসাথে বসে আছেন, কিন্তু 2023 সালেও তাদের পরিস্থিতি কিন্তু একই রকম ছিল না। বিএনপির উপর কী ধরনের ক্র্যাকডাউন চালানো হয়েছিল এগুলো সবাই আমরা দেখেছি। আমি তখন ছাত্র ফেডারেশন করতাম এবং আমি অনবরত গণতন্ত্র মঞ্চের মিছিলে যেতাম এবং আমরা দেখেছি যে কি ধরনের থমথমে অবস্থা হয়ে থাকতো প্রেস ক্লাবের সামনে। এবং আমরা যখনই মিছিল বের করতাম 30 জন 40 জন লোক, মানে আমরা যখন এই অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদিছাড় বলেছি, ওটা কিন্তু আমাদের প্রথম বলা ছিল না। আমি এর আগেও পলিটিক্যাল, আমার যখন ছাত্র ফেডারেশনের মিছিল করেছি তখন আমরা এই কথাগুলো বলতাম 2023-এর ইলেকশনের আগে। কিন্তু মানে ঘটনাটা কি ঘটেছে, যে আমরা তো ভিতরে জিনিসটাকে ওন করেছি, আমরা তো এই সরকার যে চূড়ান্ত একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী এবং সে যে কি পরিমাণ নিপীড়ক, এটা আসলে আমরা আমাদের শরীরের মধ্য দিয়ে আমরা বুঝেছি যে কি পরিমাণ নিপীড়নের মধ্য দিয়ে আমাদের সকলকে যেতে হয়েছে। যে ওই একই কাতারে তো আসলে জাতীয় পার্টি বলি বা কেউ ছিল না, তাদেরকে তো তখন অনেক পুশ করা হয়েছিল গভর্নমেন্টের এগেনস্টে আসার জন্য, একই কাতারে আসার জন্য। যাই হোক, এগুলো নিয়ে আর কথা না বলি। এখন যখন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটা ফল করলো, এখন নতুন সরকার, তারা একটা কমপ্লিটলি বলা যায় যে সিভিল সোসাইটি থেকে মানুষ এসে তারা দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই কিন্তু তাদের প্রতি যথেষ্ট পরিমাণ বিবেচনা বোধ আমি এখনো পর্যন্ত রাখতে চাই, কারণ প্রথমত তারা ওই সাহসটা করেছেন, কারণ ওই এরকম একটা সময়ে
অনেককেই কিন্তু অফার করা হয়েছিল, আমি যতটুকু জানি যে অনেকেই হয়তো উপদেষ্টা হওয়ার জন্য অফার করা হয়েছিল, কিন্তু এরকম একটা ভগ্ন অবস্থায় একটা দেশে এসে যে দায়িত্বটা নিবে ওই সাহসটা অনেকে করতে পারেননি। এর মধ্যে যারা নিয়েছেন, দায়িত্বটা নিয়েছেন, সেটার জন্য অবশ্যই ঠিক আছে, কিন্তু কাজটা তো আসলে দিন শেষে ফিল্ডে থাকতে হবে। এখন আমি গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করব যে আপনারা সকল যত স্টেক হোল্ডার আছে সবার কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন, এবং আমাদের দেশে খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিচার। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য এটা হচ্ছে একটা ফাঙ্গাস, এটা আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন না, এটা আজকে থেকে 20 বছর পর আবার এটা গ্রো করবে। তো ওই ফাঙ্গাসটাকে নিয়ন্ত্রণ করা আমাদের অনেক বেশি জরুরি, এবং সেটার জন্য আওয়ামী লীগের বিচার, এটা একটা কাঠামোগত গণহত্যা হয়েছে 2024 সালের জুলাই আগস্ট মাসে যেটা হয়েছে, সেটা একটা স্ট্রাকচারাল কিলিং। সেটাকে যে কোনো ভাবেই হোক আমাদের এই সরকার যতদিন আছে সে তাকে ওই বিচারটা নিশ্চিত করে যেতে হবে, আগে বিচার এরপর বাকি নির্বাচনের বিষয়টা। শেষ মিনিট, আপনি সরকারের কাছে আসলে কি পরামর্শ দিতে চান সামনের দিনের জন্য? সরকারের কাছে আমি পরামর্শ দিতে চাই, 1 মিনিট সময়। শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট এই সরকারের পতনের পেছনে যারা কাজ করেছে তাদের সহায়তা নেওয়া, তাদের সাহায্য নেওয়া, তাদেরকে ওন করে দেশটা পরিচালনা করা, তাহলে দেশটা ভালো চলবে। যেমন রাজনৈতিক দল, যেমনি প্রবাসীরা যে ভূমিকা পালন করেছিল, এই সরকার কি একবারও প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছে? যেমন অনলাইন টক শো, ওটাও অন্য জিনিস, ওটা একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক। যেমন অনলাইন টক শো বা ব্লগার, আপনার এই যে ডক্টর কনক সরোয়ার, পিনাক্কি ভট্টাচার্য, শাহেদ আলম, মুনির হায়দার, ইলিয়াস হোসেন, ফিরোজ রশিদ, আপনার মুশফিকুর রহমান সহ অনেকেই যেই মোবিলাইজ করেছে সারা ওয়ার্ল্ডে মানুষকে, বাঙালিকে, বাংলাদেশিদেরকে যেভাবে অর্গানাইজ করেছে এই সরকার পতনের জন্য, যে ওয়ার্ক তারা অনলাইনে করেছে, এটা 1 লক্ষ জনসভা দিয়ে সম্ভব নয়। তাদেরকেও কিন্তু এই সরকার ওন করা দরকার, সবাইকে ওন করতে হবে। প্লিজ ভাই 1 মিনিট সময়, আপনার একটা কথা না বললে হয় না। আমার ধারণা, আমি সময় নাই জানি, দ্রুতই বলছি। 2 বন্ধু বোধহয় ইনফরমেশন গ্যাপে আছেন। প্রথম কথা, শামীম পাটের কি বলছো এটা বলবেন। আমি যেটা এখানে কানে শুনলাম, উনি বলছেন 12 সাল থেকে আমরা টক শোতে কথা বলি, এটা বলেছেন। এটা জাস্ট সেটা ওরা বলুক। আরেকটা বলি, আপনারা হিস্ট্রিটা পড়বেন। 14 সালের নির্বাচনের আগে সিপিবি বাসদের আলাদা জোট ছিল, তারা খালেদা জিয়ার সাথে দেখা করে বলেছিল যে আপনি জামাত ছেড়ে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে কথা বলা যায় করেন। শেখ হাসিনার সাথে দেখা করে আমরা বলেছিলাম আপনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন, এটা একটা ব্লান্ডার করলেন, অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে তার আন্ডারে নির্বাচন দেন, না হলে বাংলাদেশ সংকটে পড়বে। 14 সালের নির্বাচনে আমরা সিপিবি বাসদ অংশগ্রহণ করি নাই, কখনো এটার সাথে ছিলাম না। 14 সালে করি নাই, 18 সালে সবাই মিলে দল যখন চিন্তা করি সিপিবি, তখন বাম গণতান্ত্রিক জোট প্রথম ডিসিশন নিই এইটাকে বয়কট করার জন্য। 22 সালের নির্বাচন, আর এই যে বলতেছেন সরকারের পদত্যাগ, 14 সালে যে নির্বাচন তারা করলো একতরফা, তখনই বলেছি শেখ হাসিনার আর ক্ষমতায় থাকার অধিকার নাই। সুতরাং এই আন্দোলন, এইখানে যে দীর্ঘ আমরা যে এর পটভূমি রচনা করেছিলাম, তার উপরে দাঁড়িয়েই কিন্তু ছাত্র জনতা স্ট্রাইক। সুতরাং এক কথায় প্রত্যাশা হচ্ছে, যে কথা আমি আগেও বলেছি, যদি যে সরকার আছে তাকে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেয় এবং একটা নির্বাচনী রোডম্যাপ করে যদি না জায়গায়, তাহলে যে সংকটে তারা পড়বে তার দায় কিন্তু যেটা আমাদের কাঙ্ক্ষিত না। 1 মিনিট খুব কম সময়। ছাত্রদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তারা রক্ত দিয়েছে দেশের স্বার্থে, তাদের পজিটিভ কথা আমরা ওন করব। তবে দেশ ধ্বংস হবে এমন কোনো ভুল কাজ করলে সেটা তো আমরা ঠেকাবো, প্রতিবাদ করব। আর অবশ্যই বিএনপি জাতীয় পার্টি বিগত 16 বছর এমন পার্টি ছিল না, বিএনপির তো জাতীয় পার্টিকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে উমামা আর সাইয়েদ ভাইয়ের সমস্যা হচ্ছে কেন? কারণ ওনারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, কারণ তারা এখন দল, আমি বলছি, আমার বক্তব্য শেষ করতে দেন, আপনার সঙ্গে কথা বলিনি। কারণ আমরা জানতে চাই আপনারা কোন পার্টিতে ভোট দেবেন, আপনারা কোন দল করেন, আমি জানতে চাই কোন দল করেন। যখন প্রার্থী আমি বলবেন না এখানে দেশের বিষয়ে কথা বললে ওরা কোন আদর্শ এটা আমাদের জানতে হবে, ছদ্মবেশে দেশ সংস্কার করতে পারবেন না। আপনার আদর্শটা আপনি বলে দেন যে আমি এই আদর্শের মানুষ, ওকে। প্রফেসর মতিন, শেষ মন্তব্য, শিক্ষক আমরা তো বলছি, আমার মনে হয় যে সবাইকে আমরা একটু বলি, শুনি কথাগুলো। শেষ মন্তব্য, আমি শেষ মন্তব্য 2টি শব্দ দিয়েই শেষ করব। প্রথমত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি অনেকে বলেছেন এটি অন্তর্বর্তীকালীন সরকার,
অন্তর্বর্তীকালীন সরকারের টাইম পূর্বে আমরা দেখেছি 3 মাস, কখনো কখনো 2 বছর, কখনো কখনো আরো বাড়াতে চান, পারেন একদম নাই। সময় শেষ। আমি যেটা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে মিন করা হয় ওই মিনিং এর মধ্যে থেকেই বাংলাদেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেয়। এক আরেকটি কথা হচ্ছে যেটা সাইদ এবং ওবামা যেটা কথা বলেছে, যেটি শামীম ভাই একটু রিয়াক্ট করেছেন, আমি জায়গায় একটু কথা বলতেই চাই। না একদম সময় শেষ। না আমি একটা লাইনে বলতে চাই, সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে শেখ হাসিনা স্থায়ীভাবে ফ্যাসিস্ট হয়েছে, কাঠামোগতভাবে, সাংবিধানিকভাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের ভূমিকা ছিল, সুতরাং সেটিকে কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না। আমার মনে হয় সেই জায়গাতে যে সমস্ত রাজনৈতিক দল এই ভূমিকায় ছিল তাদেরও কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, আমাদের তারা ভুল করেছে। আমাদের আলোচনা শেষ হয়েও হইল না শেষ। দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, RTV সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।